কি খবর, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম হচ্ছে লগারিদমের ক্লাসটাতে। এটা হচ্ছে তোমাদের উচ্চতর গণিতের 9.2 চ্যাপ্টারটা। সো লগারিদমের ম্যাথের পরিমাণ কম এবং হাতে গোনা 5টা বা 6টা সূত্র আছে। এই 6টা সূত্র যদি আমি তোমাকে দেখাই দিই, এই চ্যাপ্টারে সবগুলা ম্যাথ তোমাকে করাই দেওয়া সম্ভব। তো আমি তোমাদের সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে ম্যাথ তো সবাই পারে, কয়েকটা সূত্র দেখায়া ম্যাথের নিয়মগুলা দেখাই দিলে তুমি ম্যাথ করতে পারবা, খুব বেশি প্যারা হবে না। কিন্তু ম্যাথের ভিতরে ঢোকা বা লজিক গুলাকে বোঝা, এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট। তেমনি হচ্ছে লগারিদম খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম। এই লগারিদমটা তোমরা অনেকেই ফিল করতে পারো না যে লগারিদম আমাকে কি বলছে, বা লগ আমরা কেন আনলাম, কি কারণে ম্যাথে লগের প্রয়োজন হইল। এই লগ কিন্তু ম্যাথে খুব নতুন একটা টপিক। এটা খুব বেশি দিন আগের কথা না, যখন থেকে ম্যাথে লগের আবির্ভাব হয়েছে। তো এই আদ্যপান্ত সবকিছু জানার জন্য আমাকে একটু সময় দিতে হবে। আমি প্রত্যেকটা টপিক এমন ভাবে বুঝবো আমি প্রত্যেকটা বোর্ডে লিখে লিখে করব, তোমরাও আমার সাথে লিখবা, লিখলে তোমাদের একটা নোটের মতো হয়ে যাবে এবং দুই একবার পড়বা। এই লগ তোমাদের সাথে কথা বলবে ইনশাল্লাহ। আমি চেষ্টা করব যাতে এই ক্লাসটা শেষে লগের প্রত্যেকটা বিষয় তোমার সাথে কথা বলে, এবং তোমরা জানাবা পরে ক্লাস শেষে যে আসলে লগ তোমার সাথে কথা বলতেছে কিনা। তো চলো আমরা কথা না বাড়ায় শুরু করে দেই। আগে বুঝি লগ বিষয়টা কি। লগারিদম একটা গ্রিক ভাষার শব্দ। হ্যাঁ, লগারিদম এটা কি ভাষার শব্দ? গ্রিক ভাষার শব্দ। গ্রিক ভাষার শব্দ হচ্ছে লগারিদম। তাহলে লগারিদম শব্দটা যেহেতু গ্রিক ভাষা থেকে আসছে, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে সংখ্যার অনুপাত। লগারিদম শব্দের অর্থ বাংলায় হয় হচ্ছে সংখ্যার অনুপাত। লগারিদমের অর্থ হচ্ছে সংখ্যার অনুপাত। আচ্ছা, এই লগারিদম কথাটা কে সর্বপ্রথম ব্যবহার করছে? ব্যবহার করছে হচ্ছে স্কটিশ বিজ্ঞানী জন নেপিয়ার। স্কটিশ বুঝো তো? স্কটল্যান্ডে যারা বসবাস করা তাদের বলা হয় স্কটিশ। বাংলাদেশে বসবাস করলে যেমন বাংলাদেশি, তেমনি স্কটল্যান্ডে বসবাস করলে তাদের বলা হয় স্কটিশ। তাইলে বিজ্ঞানীটা কোন দেশের? স্কটল্যান্ড। স্কটল্যান্ডের একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে জন নেপিয়ার। জন নেপিয়ার ইনি সর্বপ্রথম লগারিদমের ধারণাটার প্রবক্তা। এবং খুব বেশি দিন আগের কথা না, 1600 সালের শুরুর দিকে, 1600 সামথিং, অ্যাকোরেট টাইমটা এর আশেপাশেই হবে, তখন হচ্ছে উনি এই লগারিদমই একটা সারণী তৈরি করে। এখন আমি আস্তে আস্তে আগে নোটের কিছু জিনিস যেটা তোমার বেসিক জানা প্রয়োজন, এটা আমরা জানি আগে। এরপরে প্রত্যেকটা বিষয় কেন আসলো, কি জন্য আসলো এবং আমরা কি কি কাজে ব্যবহার করি, প্রত্যেকটা আমি এখানে ব্যাখ্যা করব। এরপরে আমরা যে সূত্র ব্যবহার করে ম্যাথ করি, এরপরে আমরা সূত্রতে যাব, এরপরে আমরা ম্যাথ করব। আমাকে একটু সময় দিতে হবে এবং মনোযোগ দিয়ে তোমাদের একটু দেখতে হবে, স্টেপ বাই স্টেপ দেখি। তো প্রথম কথা, তোমাকে এই যে লগারিদম কথাটা, এই লগারিদম শব্দটা একটা বড় শব্দ। এই লগারিদম শব্দটাকে আমরা ব্যবহার করি না। আমরা এই প্রথম 2-3টা ওয়ার্ড কেটে নেই, LOG, এরপরে এটাকে ব্যবহার করি হচ্ছে লগ হিসেবে। তাহলে আমরা লগারিদমকে কি হিসেবে ব্যবহার করব? লগ হিসেবে। এই লগের মধ্যে এই নিচে একটা ওয়ার্ড থাকবে, এটা যে কোনো কিছুই থাকতে পারে, তারা যে কোনো কিছু দিয়ে দিতে পারে, অথবা আমরা যে কোনো কিছু ধরে নিতে পারি। কি ধরবো? বলবো, সব বলবো। এই নিচে যে থাকবে তাকে বলা হবে বেস। মনে করো আমি ছোট করে বি দ্বারা প্রকাশ করলাম, তাকে বলা হয় হচ্ছে বেস। বাংলায় হচ্ছে ভিত্তি। বাংলায় কি? ভিত্তি। আর এইখানে উপরে যে থাকবে তাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে আর্গুমেন্ট। কি বলা হয়? আর্গুমেন্ট। বাংলায় কি বলা হয়? আর্গুমেন্টের বাংলা কি? আর্গুমেন্টের সঠিক বাংলাটা আমি জানি না, আমি এটার একটা নাম দেই, পরে তুমি রিলেট করতে পারবা যে হ্যাঁ, নামটা আমি যথার্থ দিছি। এটাকে বলা হয় জিনিস। জিনিস বুঝো তো? জিনিস মানে কি? আমরা কাউকে যখন কোনো সাসপেন্সে রাখি তখন বলি না যে এইদিকে দেখ একটা জিনিস আছে। এই হচ্ছে সেই জিনিস, যেই জিনিসটা নিয়ে কাজ করতে হবে সেটাই হচ্ছে আর্গুমেন্ট। তাহলে আর্গুমেন্টকে বাংলায় তুমি জিনিস হিসেবে মনে রাখতে পারো তোমার নিজের সুবিধার জন্য। তাইলে এটাকে কিভাবে পড়া হবে? পড়া হবে হচ্ছে ভিত্তি হিসেবে, যে বিভিত্তি লগ। বিভিত্তি লগ। একটা উদাহরণ দেখা যাক। যদি এমনটা থাকে, লগ এখানে থাকলো 10, এখানে থাকলো 100, তাইলে এটাকে পড়তে হবে 10 ভিত্তিক লগ 100। 10 ভিত্তিক লগ 100। আগে 10 পড়তে হবে, 10 ভিত্তিক
লগ 100, 10 ভিত্তিক লগ 100। পড়ার নিয়মটা হচ্ছে এইভাবে, যদি এরকম থাকে লগ, বেসের জায়গায় যে সবসময় 10 থাকবে কথাটা তেমন না। বেসের জায়গায় মনে করো ই আছে, বেসের জায়গায় কি ই, এখানে মনে করো আছে এক্স, তাহলে এটাকে পড়তে হবে ই ভিত্তিক লগ, ই ভিত্তিক লগ এক্স। এটাকে কি পড়বো, ই ভিত্তিক লগ এক্স। এমনটাও থাকতে পারে লগ, এখানে মনে করো আছে হচ্ছে তোমার মনে করো 25, তাহলে তোমার করতে হবে 25 ভিত্তিক লগ, 25 ভিত্তিক লগ। এখানে মনে করো আছে হচ্ছে এম, তাহলে তোমাকে পড়তে হবে এম ভিত্তিক লগ। সবকিছু শেষে এইখানে মনে করো আছে কলা গাছ, তাইলে তোমাকে পড়তে হবে কলা গাছ ভিত্তিক লগ। এইখানে মনে করো আছে গরু, তাহলে কলা গাছ ভিত্তিক লগ গরু, কলা গাছ ভিত্তিক লগ গরু। তার মানে জি এর নিচে ছোট করে যে থাকবে সেটা হচ্ছে ভিত্তি। এই ভিত্তি ছাড়া লগেরও কোনো ভিত্তি নাই, ভিত্তি অবশ্যই থাকতে হবে। ত্রিকোণমিতিতে যেমন থিটা থাকতে হয়, থিটা যদি না থাকে তাহলে সাইন কস ট্যান দ্বারা কোনো মান প্রকাশ করে না, শুধুমাত্র অনুপাত নির্দেশ করে। তেমনি লগের ক্ষেত্রে ভিত্তি ছাড়া লগ কোনো মান প্রকাশ করতে পারবে না, তাহলে লগের ক্ষেত্রে ভিত্তি বিষয়টা থাকতে হবে। এইবার আসো, আমরা লগ মোটামুটি বুঝলাম যে লগের মধ্যে ভিত্তি থাকবে, কিন্তু কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে লগ কি, এক কথায় উত্তর দাও। তোমাকে কোশ্চেন করলো এক কথায় উত্তর দাও, লগ বলতে তুমি কি বুঝো? তুমি তো সংজ্ঞা বলতে পারো যে হ্যাঁ সূচককে সহজ করার জন্য লগ আসছে, এটাকে আমরা ভিত্তি হিসেবে 10 ধরে নিছি, ভিত্তি হিসেবে ই ধরে নিছি, অনেক কথা তুমি বলতে পারো। কিন্তু তোমাকে বললো যে সাহিত্যিক সংজ্ঞা আমি চাই না, এটা কিভাবে হয়েছে কেন হয়েছে এগুলো আমি চাই না, তুমি আমাকে এমন একটা ওয়ার্ড বলো যেই ওয়ার্ডের মাধ্যমে আমি বুঝতে পারবো যে হ্যাঁ লগ কি। সেই ওয়ার্ডটা হচ্ছে সফটওয়্যার। তাহলে লগ হচ্ছে একটা সফটওয়্যার। সফটওয়্যার কি? সফটওয়্যার তোমরা দেখছো না, ফেসবুক একটা সফটওয়্যার, সে কি করে সকল নিউজ চ্যানেল একটা সফটওয়্যার, তারপরে তোমরা হচ্ছে এই যে ফটো এডিট করো এটা একটা সফটওয়্যার। লগ হচ্ছে একটা সফটওয়্যার, এটা আমার ভাষায়। সফটওয়্যার গণিতের ভাষায় হচ্ছে অপারেটর। অপারেটর সে কি করে, সে হচ্ছে বড় বড় সূচক গুলাকে ছোট করে ফেলে। লগ এমন একটা সফটওয়্যার বা এমন একটা মেশিন, এর মধ্যে যত বড় বড় সূচক দিবা সবাইকে ছোট করে ফেলবে, বড় বড় সংখ্যাকে ছোট ছোট সংখ্যার পাওয়ার হিসেবে প্রকাশ করে ফেলবে। আমরা উদাহরণ দেখব। তাহলে লগ হচ্ছে বড় বড় সংখ্যাকে সূচকের মাধ্যমে ছোট আকারে সহজ আকারে প্রকাশ করার নামই হচ্ছে লগ। তাহলে যেই বিষয়টা গণিতে আসছেই গণিতকে সহজ করার জন্য, তুমি যদি তাকে কঠিন ভাবে পড়ো বা কঠিন ভাবে বোঝার চেষ্টা করো, তাইলে এটা কি গণিতের একটা ব্যর্থতা হয়ে যায় না? এই লগ গণিতে আসছে তোমাকে সহজভাবে সূচক শেখানোর জন্য, কিন্তু তুমি লগ দেখে ভয় পাও যে লগ অনেক জটিল বিষয়, তাহলে কি এটা একটা ব্যতিক্রম ঘটনা ঘটে গেল না? আচ্ছা, অপারেটর মানে কি? অপারেটরের হচ্ছে নিজস্ব কোনো ভ্যালু নেই। অপারেটরের নিজস্ব মানে নিজের কোনো মান নেই। অপারেটরের নিজের কোনো মান নেই, সে ম্যাথকে অপারেট করে, যে ম্যাথটা কোন দিকে যাবে চালায়। তাহলে অপারেটরের নিজস্ব কোনো মান নেই। তাহলে এই ধরনের আরো একটা দুইটা অপারেটরের নাম যদি তোমাকে বলতে বলে, এরকম অপারেটর ম্যাথে অনেক আছে, যেমন প্লাস, মাইনাস, ইনটু, ভাগ, এগুলো একটা অপারেটর। এই প্লাস এখানে আছে, এর কোনো ভ্যালু নাই, কিন্তু এর আগে একটা 5 পরে একটা 2 লাগাই দাও, দেখো ভ্যালু আছে, এটা হয়ে যাবে 7। এগুলো হচ্ছে ম্যাথের অপারেটর। তাহলে লগ হচ্ছে একটা অপারেটর যে সূচককে পরিচালনা করে। লগ হচ্ছে একটা অপারেটর যে সূচককে পরিচালনা করে, সহজভাবে পরিচালনা করে। আচ্ছা, এবার একটু লগের প্রকারভেদটা দেখে নেওয়া যাক, পরে আমরা বেসিক কনসেপ্টে ঢুকবো যে কিভাবে সূচককে সে সহজ করে প্রকাশ করে। একটু নোটটাকে আমরা গুছাই নেই। তাহলে আমরা কি কি দেখলাম? লগের মধ্যে আর্গুমেন্ট থাকবে, ভিত্তি থাকবে। লগকে পড়া হবে ভিত্তির মাধ্যমে, 10 ভিত্তিক, 5 ভিত্তিক, 6 ভিত্তিক, এম ভিত্তিক, যে কোনো একটা ভিত্তিক লগ সামথিং। আচ্ছা আচ্ছা, এখন আসো, এই লগকে দুই ভাগে ভাগ করা যায়। এই লগকে প্রকাশ করা যায় দুইটা পদ্ধতিতে, দেখো সুন্দর করে নোটের মতো করো। কি কিভাবে প্রকাশ করা যায়? একটা হচ্ছে স্বাভাবিক লগ, আরেকটা হচ্ছে সাধারণ লগ। তো এই সাইডে আমি লিখলাম স্বাভাবিক লগ, স্বাভাবিক লগ বা লগারিদম, স্বাভাবিক লগারিদম। আরেকটা হচ্ছে সাধারণ লগারিদম, সাধারণ লগারিদম। নামগুলোর মধ্যে খুব বেশি পার্থক্য নাই, কনফিউশন হয়ে যাবে, এটাই স্বাভাবিক। সাধারণ লগারিদম, সাধারণ লগারিদমটাকে একটু ইংলিশ করা যাক। সাধারণ মানে কি? কমন ম্যান। আমরা বলি না সাধারণ মানুষ মানে কি? কমন ম্যান।
তাহলে সাধারণ লগারিদম মানে কমন লগারিদম, কমন লগারিদম, ঠিক আছে। আর স্বাভাবিক লগারিদম যেটা, সাধারণ মানে কমন, স্বাভাবিক মানে ন্যাচারাল, তাহলে এটাকে বলা হবে ন্যাচারাল লগারিদম। এটাকে কি বলা হবে? ন্যাচারাল, ন্যাচারাল লগারিদম। পাইলাম। এখন আসো উদাহরণটা কি, সাধারণ লগারিদম এবং ন্যাচারাল লগারিদম এরা আবার কি? অ্যাকচুয়ালি জন নেপিয়ার, এই স্কটিশ বিজ্ঞানী জন নেপিয়ার যে এই লগারিদমের প্রথম টেবিল তৈরি করছে এবং লগারিদমের ধারণা দিছে, উনি লগকে ভিত্তি হিসেবে ধরে নিছিল ই, লগের ভিত্তি হিসেবে ধরে নিছিল ই। ই একটি অমূলক সংখ্যা, ই এর মান তোমার ক্যালকুলেটরে আছে 2.718 ড্যাশ ড্যাশ ড্যাশ, অর্থাৎ এরপরে আসতে থাকবে যেহেতু অমূলক সংখ্যা। এইটাকে বলা হয় স্বাভাবিক লগারিদম। তাহলে বিষয়টা যদি এইভাবে লিখি, নেপিয়ার নেপিয়ার ই ভিত্তিক ধরে লগারিদম প্রকাশ করে। নেপিয়ার ই কে ভিত্তি ধরে লগারিদম প্রকাশ করে। নেপিয়ার ই কে ভিত্তি ধরে লগারিদম প্রকাশ করে। তাহলে ই একটি অমূলক সংখ্যা, ই একটি অমূলদ সংখ্যা। তাহলে ই এর মানটা একটু দেখা যাক, তোমরা ক্যালকুলেটরে চাপ দিলে ই এর মান পাবা, এটা মুখস্থ করার কিছুই নাই। ই ইকুয়াল টু 2.718, এই পর্যন্ত জানলেই তোমার হবে। এরপর আর দুই একটা লিখে দেই, 2.718 28183 ডট 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 ডট। অমূলদ বুঝো তো? অমূলদ মানে কি, দশমিকের পরে যেই সংখ্যাটা আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে, অর্থাৎ এই ভাগটা শেষ হবে না। শুধু তাই না, এই ভাগের মধ্যে কোনো রিদম থাকবে না। যেমন 2.333, দশমিকের পরে সেম বিষয় আসতেছে, এটাকে পৌনঃপুনিক দিয়ে লেখা যায়, কিন্তু অমূলদ সংখ্যাগুলোকে পৌনঃপুনিক দিয়ে লেখা যায় না, তাদেরকেই বলা হয় অমূলদ সংখ্যা। অর্থাৎ দশমিকের পরে এই ভাগ সারা জীবনেও শেষ হবে না এবং তাদের মধ্যে কোনো সিকোয়েন্স থাকবে না, এলোমেলো সংখ্যা আসতে থাকবে, তাদেরকে বলা হয় অমূলদ সংখ্যা। উদাহরণ কি, যত সংখ্যা আছে যারা পূর্ণবর্গ সংখ্যা নয় তাদের বর্গমূল অমূলদ সংখ্যা। যেমন মনে করো যে 9, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, কেন? এটাকে রোড করলে আমি একটা সুন্দর সংখ্যা পাই, সেটা হচ্ছে 3, তাহলে 9 একটা মূলদ সংখ্যা। কিন্তু 8 তো মূলদ সংখ্যা না, 8 কে বর্গমূল করলে যা পাবো সেটাই অমূলদ সংখ্যা, 10 কে বর্গমূল করলে যা পাবো সেটাই একটা অমূলদ সংখ্যা। তো এইরকম দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি অমূলদ সংখ্যা আছে। তাহলে গেল, এটা হচ্ছে নেপিয়ার ই কে ভিত্তি ধরে লগারিদম প্রকাশ করছে। তাহলে এটাকে কিভাবে লেখা যায়? এটাকে লেখা যায় স্যার এই যে এইভাবে, লগ বেস হচ্ছে ই, লগ বেস হচ্ছে ই, আর্গুমেন্টের জায়গায় যে কোনো কিছুই থাকতে পারে, অথবা এটাকে আরেকটু সংক্ষেপে লেখা গেলে হয় লন। তোমাদের ম্যাথের মধ্যে দেখবা লন কথাটা আছে, তোমাদের ম্যাথের মধ্যে কি কথাটা আছে? লন কথাটা আছে। তাহলে লন যেই কথা, ই ভিত্তিক লগ একই কথা, তার মানে লনও হচ্ছে লগ, লনও হচ্ছে লগ, শুধুমাত্র ভিত্তি হিসেবে থাকবে ই। এবার আসো সাধারণ লগারিদমে ঢোকা যাক। সাধারণ লগারিদমটা কখন লাগলো? আমি যখন ই কে ভিত্তি হিসেবে ধইরা সূচকের কাজগুলা করব, ই নিজেই একটা অমূলদ সংখ্যা, তার উপরে পাওয়ার দিয়ে একটা পূর্ণ সংখ্যা পাওয়া খুব ঝামেলা। ছোট্ট একটা উদাহরণ দিয়ে ফেলি, যেমন 10 এর উপরে স্কয়ার দিলে পাওয়া যায় হচ্ছে 100। এখন তুমি 2.718 ডট ডট এর উপরে কত পাওয়ার দিলে 100 পাবা? এই সংখ্যাটা পাওয়া খুব টাফ, পূর্ণ সংখ্যা পাওয়া খুব ঝামেলা। 10 একটা পূর্ণ সংখ্যা, এর কে স্কয়ার করলে 100 পাওয়া যায়, কিন্তু 2.718 এর উপরে পাওয়ার কত দিলে 100 পাওয়া যায়, এটা বের করা খুব ঝামেলা। এবং সংখ্যাটা অবশ্যই এখানে যেমন 2 আসছে, এখানে সংখ্যাটা চলে আসে দশমিকে। তাহলে দশমিকের ঝামেলা থেকে বাঁচার জন্য পরবর্তীতে এটা নিয়ে অনেক গবেষণা শুরু হলো। পরবর্তীতে ইংরেজ বিজ্ঞানী, ইংল্যান্ডের একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে হেনরি ব্রিক্স, উনি বের করলেন যে না, 10 কে ভিত্তি হিসাবে ধরবো, ধরে একটা সারণী বা টেবিল তৈরি করলেন, যেটাকে বলা হয় সাধারণ লগারিদম। তাহলে সাধারণ লগারিদমে লগের ভিত্তি কত থাকবে? 10। তাইলে এই যে এইভাবে একটু লিখি, ইংল্যান্ড এর গণিতবিদ নাম হচ্ছে হেনরি ব্রিক্স।
ইংল্যান্ডের গণিতবিদ হেনরি ব্রিক্স 10 ভিত্তিক লগারিদম প্রকাশ করে। একেই বলা হয় সাধারণ লগারিদম। কিন্তু এই যে হেনরি ব্রিক্স, এ কিন্তু আমাদের অনেক উপকার করছে, কারণ লগারিদমের ধারণাটাকে সে আরো বেশি সহজ করে দিছে। এই জন্য ব্রিক্সের সম্মানার্থে এই সাধারণ লগারিদমকে ব্রিক্সীয় পদ্ধতিও বলা হয়, এটাকে ব্রিক্সিয়ান লগারিদমও বলা হয়, এইটাকে ব্রিক্সিয়ান লগারিদম হিসাবেও বলা হয়। তাহলে এটাকে লিখতে হবে কিভাবে? আমি এই যেভাবে লগ লিখবো এবং বেস হিসাবে থাকবে 10। দেখো এই পর্যন্ত বুঝো কিনা। আমি এখানে লগ লিখবো, বেস হিসাবে থাকবে 10, এখানে লগ লিখবো, বেস হিসাবে থাকবে 10, লগ এর বেস থাকবে 10। এটাই হচ্ছে সাধারণ লগারিদম এবং এর মাধ্যমে ক্যালকুলেশন করা অনেক বেশি সহজ হয়ে গেছে। এই মোটামুটি লগারিদমের হচ্ছে জাস্ট একটু ইতিহাস, এখনো কিন্তু আমরা ফিল করা শুরু করি নাই, জাস্ট একটু ইতিহাস চিনে নিলাম যে লগারিদম গ্রিক ভাষার শব্দ থেকে আসছে। স্কটল্যান্ডের বিজ্ঞানী জন নেপিয়ার প্রথম লগারিদম সম্পর্কে ধারণা দিছে। দুই ভাবে ভাগ করা যায়, স্বাভাবিক লগারিদম, সাধারণ লগারিদম, ন্যাচারাল লগারিদম অথবা কমন লগারিদম। ন্যাচারাল লগারিদম হচ্ছে ই ভিত্তিক বা লগ এর ভিত্তি হবে ই, যেটাকে সংক্ষেপে লনও বলা যায়। ই এর একটা মান আছে, ই একটা অমূলদ সংখ্যা। আর কমন লগারিদম হচ্ছে ইংল্যান্ড থেকে গবেষণা করে ভিত্তি হিসেবে 10 কে ধরে নিছে, এরপরে এটাকে বলা হয়েছে 10 ভিত্তিক লগ। 10 ভিত্তিক লগ। কথা কি বুঝাইতে পারলাম? এইবার আসো মেইন কোশ্চেনে আসি। একটা নোট লিখে দেই তোমাদের এখানে, আমি এই নিচের অংশটুকু মুছে দিচ্ছি, এইটুকু আশা করি তোমরা তুলে ফেলছো। একটা নোট তোমাদের দেই। নোট হচ্ছে এই যে নোটটা লেখো, এটা খুব লাগে। যদি বলে ln x, তাইলে তুমি ধরে নিবা এর ভিত্তি হচ্ছে ই, অথবা তুমি এইভাবে লিখতে পারো, এইভাবেও লিখতে পারো log e বেস, log e বেস। আর যদি তোমাকে বলে log x, মনে করো ম্যাথের মধ্যে বেস দেওয়া নাই, ভিত্তি বা বেস দেওয়া নাই, শুধু বলছে log x, তাহলে এর ভিত্তি হিসেবে তুমি ধরে নিবা 10 কে। তুমি আগে থেকে জানো যেহেতু log x বলছে অর্থাৎ ভিত্তি হিসেবে 10 আছে। আর যখন ln x বলবে তখন তুমি শিওর থাকবা ভিত্তি হিসেবে ই আছে। এইটুকুই, এইটুকু একটা নোট হিসেবে তুমি রাখতে পারো। এইবার আসো সূচক থেকে লগারিদমের প্রয়োজনটা কেন হলো, এই প্রয়োজনটা আমাদের একটু জানা প্রয়োজন। সূচক থেকে লগারিদমটা কেন প্রয়োজন হইলো এটা আমাদের একটু জানা প্রয়োজন। তাহলে আসো আমরা একটু সূচকের দুই একটা উদাহরণ থেকে লগের ভিতরে প্রবেশ করি, যে লগ কেন প্রয়োজন হয়ে গেল। বাকি সব আমি মুছে দেই, খেয়াল করো। তোমাকে যদি বলি 10, তুমি বললা যে হ্যাঁ খুবই সিম্পল একটা জিনিস, 10 ইন্টু 10 মানে হচ্ছে 100, তুমি খুব সিম্পল গুণ করে ফেললা। তোমাকে যদি বলি 100 ইন্টু 100, তুমি তাও গুণ করে ফেললা যে হ্যাঁ 4টা শূন্য দিয়ে দিব। কিন্তু তোমাকে যদি এরকম বলি 1 2 3 4 5 6টা শূন্য ইন্টু 1 ইন্টু 1 2 3 4 5 6টা শূন্য ইকুয়াল টু 1 ইন্টু 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। দেখো তো সংখ্যাটা আস্তে আস্তে অনেক বড় হয়ে গেল। এখন এই সংখ্যাগুলা যদি তুমি খাতার মধ্যে বারবার লিখে ক্যালকুলেশন করতে চাও, তোমার জায়গাও বেশি লাগবে, এই শূন্য তুমি ভুলা যাবা। এখন ম্যাথের উদ্দেশ্য কি? ম্যাথের উদ্দেশ্য তোমাকে সব সময় এমন কিছু প্রেজেন্ট করা যেটা তোমার জন্য সহজ হবে, জায়গা কম লাগবে, কম সময় লাগবে, ম্যাথটা হয়ে যাবে। এটাই তো ম্যাথের উদ্দেশ্য। তাইলে তখন তারা চিন্তা করলো যে না, এই জিনিসগুলোকে এইভাবে প্রকাশ করা যাবে না, একে একটু ছোট ছোট আকারে প্রকাশ করব, ভেঙে ভেঙে প্রকাশ করব। তখন তুমি কি করলা, এই যে 10, এই 10 কে তুমি লিখলা 10 স্কয়ার। স্কয়ার আবার কেন দিতে পারি? আমি সূচকের ফার্স্ট ক্লাসে বলছি না, এই যে দুইটা বীজগণিতের মধ্যে কিভাবে স্কয়ারটা ঢুকলো। আচ্ছা, এখন এইটা দেখো, এটাকে কি লেখা যায়? 1টা 2টা 3টা 4টা শূন্য আছে, তুমি 10 এর উপরে পাওয়ার যদি 4 দিয়ে দাও, তাহলে এই পুরো সংখ্যাটাকে সংক্ষেপে লেখা যায় ইকুয়াল টু, এইখানে দেখো
শূন্য আছে 12টা। 10 এর উপরে পাওয়ার যদি তুমি 12 দিয়ে দাও তাহলে এই সংখ্যাটাকে ছোট করে লেখা যায়। তাহলে বলো তো সূচকের প্রয়োজন পড়ে গেল। এত বড় একটা সংখ্যা যেখানে তোমার শূন্য হিসাব করতে হবে, সেই সংখ্যাটাকে 10 টু দি পাওয়ার 12 লেখা তুমি খুব সহজেই প্রকাশ করে ফেলতে পারলা। এখন যদি এইরকম আসে, মনে করো 28988565892 এই ধরনের একটা সংখ্যা আসছে, আরো বড় করা যায় 582, এত বড় একটা সংখ্যা। এখন এই সংখ্যাকে তুমি একটু ছোট করে লিখতে চাচ্ছ, তাইলে তুমি কিভাবে লিখতে পারো দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10টা সংখ্যা আগে দশমিক নিয়ে আসো, তাহলে 2.88, এরপরে দশমিকের পরে আর সংখ্যা দেওয়ার দরকার নাই, 10 টু দি পাওয়ার 8। দেখো এত বড় সংখ্যাকে তুমি এত ছোট করে লিখতে পারো। যদিও এখানে দশমিকের পরে কিছু সংখ্যা কম রয়ে গেছে, তারপরেও যখন হিসাবটা অনেক বড় সংখ্যার ক্ষেত্রে হবে তখন এই হিসাবটা কোনো ফারাক পড়ে না। যেমন তোমার পকেটে 10 টাকা আছে, তোমার এক বন্ধু আইসা তোমার কাছ থেকে 5 টাকা নিয়ে নিল, যে বন্ধু 5 টাকা দাও, তাইলে কিন্তু তুমি গরিব হয়ে গেছো। কারণ কি, তোমার কাছে এখন 5 টাকা নাই। তোমার পকেটে 5,000 টাকা আছে, এখন এক বন্ধু আইসা তোমার কাছ থেকে 5 টাকা নিয়ে গেছে, তাইলে কিন্তু তোমার কাছে খুব বেশি ফারাক পড়বে না, যারা আচ্ছা 5,000 টাকা আছে ওরে 5 টাকা দিয়ে দিলাম। তোমার পকেটে 5 কোটি টাকা আছে, তখন যদি কোনো বন্ধু আইসা বলে যে বন্ধু 5টা টাকা দাও, তুমি তো হাসবা, কইবা ল বেটা 5 টাকা না 500 টাকা ল, যা মজা কর। বিষয়টা এরকম হয়ে যায় না? তেমনি যখন সংখ্যাটা অনেক বড় হয়ে যাবে তখন দেখো এই যে 2 × 10 টু দি পাওয়ার 8 এটা সম্পূর্ণ সংখ্যাটাকে রিপ্রেজেন্ট করবে। আর লাস্টের যে অংশটুকু দেখো আমি যে 8 নিছি, তার মানে ওই যে পরের যে অংশটুকু, এই অংশটুকু মানের পরিবর্তন খুব বেশি হবে না, খুবই সামান্য হবে। আচ্ছা, এই পর্যন্ত সবই ঠিক ছিল। সূচক কেন আনলাম আমি তোমাকে হয়তো বুঝাইতে পারছি যে হ্যাঁ, বড় বড় সংখ্যাগুলাকে ছোট করে লেখার জন্য সূচক নিয়ে আসছেন, আমি বুঝছি, ক্লিয়ার। কিন্তু লব কেন আনলেন? সূচক আনছেন বুঝতে পারলাম, নতুন জিনিস মাথায় দিয়েছেন, পেন, তারপরেও মাইনা নিছি। নতুন করে লব কেন আনছেন, কি প্রয়োজন ছিল? এইবার দেখো লব কেন আনছি। এইখানে দেখো তো আমি ভিত্তি হিসাবে কাকে নিছি? 10। এখানে ভিত্তি হিসাবে কাকে নিছি? 10। এখানে ভিত্তি হিসাবে কাকে নিছি? 10। প্রত্যেকটা জায়গায় ভিত্তি হিসাবে 10 কে নিছি হিসাবের সুবিধার জন্য। এখন তোমাকে বললো যে না, এই যে যে বড় সংখ্যাটা, মনে করো এই নিচের সংখ্যাটাই চিন্তা করো, 10 এর উপরে পাওয়ার 8 দিছি, এই সংখ্যার কাছাকাছি মান পাইছি। তোমাকে বললো যে ভিত্তি হিসাবে আপনাকে 2 নিতে হবে, ভিত্তি হিসাবে আপনাকে 5 নিতে হবে, তাহলে 5 এর উপরে কত পাওয়ার দিলে এই সংখ্যাটা পাবো? তখন কি তুমি বের করতে পারবা? 10 এর উপরে তো হিসাবটা সহজ, কারণ গুণগুণ আকারে বাড়তে থাকবে। ছোট্ট একটা উদাহরণ, এই যে 100, এখন 2 এর উপরে কত পাওয়ার দিলে আমি 100 পাবো? তখন কি তুমি বিপদে পড়ে যাবা না? আচ্ছা, এই পর্যন্তও ঠিক ছিল যে হ্যাঁ 100 2 এর উপরে কত পাওয়ার দিলে আমি আস্তে আস্তে করে বের করে ফেলবো। তোমাকে আরেকটা ছোট উদাহরণ দেই, এই ছোট উদাহরণ থেকে তুমি অনেক বেশি ফিল করতে পারবা যে লগারিদমটা কেন আমাদের প্রয়োজন। আমি তোমাকে উদাহরণ দিছি, মনে করো যে 16 একটা সংখ্যা, এই 16 একটা সংখ্যাকে আমি বললাম যে ভিত্তি হিসেবে তোমাকে দিলাম 2। 2 এর উপরে কত পাওয়ার দিলে 16 হবে? 2 এর উপরে পাওয়ার কত দিলে 16 হবে? তখন তুমি বলবা যে 2 এর উপরে পাওয়ার যদি 4 দেই তাহলে আমি পেয়ে যাব 16। সবই ঠিক আছে, সবই ঠিক আছে। সংখ্যাটা যদি 16 না হয়ে এখন যদি আমি দেই 15 তোমাকে বানাইতে হবে, ভিত্তি হিসাবে থাকবে 2। কথা বুঝো, তোমাকে বানাইতে হবে 15। এই যে যাকে বানাইতে হবে, এখানে 16 বানাইতে হবে, ভিত্তি দিছি 2। এখানে 15 বানাইতে হবে, এখানেও ভিত্তি দিছি 2। যাকে বানাইতে হবে এইটাই তো তোমার জিনিস, যে জিনিসটাকে আমি বানাইতে চাই সেটাই তো আমার জিনিস, যেটার ইংরেজি আমি বলছিলাম আর্গুমেন্ট। তাইলে এই যে আর্গুমেন্ট কথাটাকে জিনিস কেন বলছিলাম বুঝতে পারছো? এখন আসো আমরা আবার সূচকে ফেরত যাই। ভিত্তি 2 কনভার্ট করতে হবে 15-এ, ভিত্তি 2 কনভার্ট করতে হবে 15-এ। এইবার আসো তুমি ট্রাই করা শুরু করলা, আচ্ছা 2 এর উপরে পাওয়ার যদি কিউব দেই তাহলে হয়ে যায় 8। ওকে, তাহলে একটা পাওয়ার বাড়াই দেই। 2 এর উপরে পাওয়ার যদি 4 দেই তাহলে হয়ে যায় 16। আমি তো 15 পাচ্ছি না। 2 এর উপরে পাওয়ার দিছি 3, হয়ে গেছে 8। তাহলে তুমি ভাবলা যে 15 যেহেতু 8 থেকে বড়, তাহলে 2 এর উপরে পাওয়ার আমি 4 দিব, এক বাড়াই দিব, তাইলে দেখো আবার পাওয়া যাও 16। এই 16 তো 15 না,
তখন তুমি বিপদে পড়ছো কিনা। এখন তুমি বললা যে না, মাইনে নেন যে 15 2 এর উপরে পাওয়ার 4 দিছি, এটা দ্বারা 16 পাইছি, এটা 15 এর খুব কাছে, আপনি মেনে নিতে হবে। কিন্তু না, আমি মানবো না, আমাকে এক্সাক্ট মান আইসা বইলা দিতে হবে, এক্সাক্ট ভ্যালু বলতে হবে। তখন তুমি বিপদে পড়ছো না। তখন তুমি ভাবতেছো কি করা যায়। তাইলে 2 এর উপরে পাওয়ার 3 দিছি 8 হয়ে গেছে, 2 এর উপরে পাওয়ার 4 দিছি 16 হয়ে গেছে। তাহলে 2 এর উপরে পাওয়ার 3 এবং 4 এর মাঝামাঝি কোনো একটা সংখ্যা দিয়ে দেখি। তাহলে মাঝামাঝি সংখ্যা কত দেওয়া যায়? 3.5 দিয়ে দেখি। 3.5, আমি একটু ক্যালকুলেটর ব্যবহার করি। এই যে দেখো ঘটনা কি হয়, 2 এর উপরে পাওয়ার যদি তুমি 3.5 দাও, তাহলে তুমি পাও 11.31। এই তুমি ঝামেলায় পড়ছো না, তোমার লাগবে হচ্ছে 15, তুমি পাইছো 11.31। তার মানে আরেকটু বড় সংখ্যা দিতে হবে। তখন তুমি আইডিয়া খাটাইলা, আচ্ছা 3.5 দেওয়া যেহেতু 11.31 গেছি, তাইলে আমি 2 এর উপরে পাওয়ার এখন আরেকটু বাড়াই দেই, আমি আরেকটু চালাকি করি। সেটা কি, আমি 2 এর উপরে পাওয়ার 3.6 দিয়া দেখি। তাহলে দাও তো 2 এর উপরে পাওয়ার 3.6, তাহলে 2 এর উপরে পাওয়ার দিছ 3.6 ইকুয়াল টু পাইছো কত? 12.12। আরে কত যন্ত্রণা। এখন এইভাবে তুমি কতক্ষণ করবা? একটা 15 মিলাইতেই তো তোমার সারাদিন লাগবে। বড় বড় সংখ্যা তো বাদই দিলাম, একটা 15 ভিত্তি তোমাকে 2 দিয়ে দিছে, একটা 15 মিলাইতেই তোমার সারাদিন লাগবে। আচ্ছা তুমি সারাদিন ভইরা কষ্ট করে মিলাইলা, কারণ যেহেতু দশমিক সংখ্যা আসতেছে। 2 এর উপরে পাওয়ার 3.6 এ মিলে নাই, তাহলে তুমি 3.7 দিবা, 7 এ মিলবে না, 7.12 দিবা, 7.12345 এইভাবে দিবা। শেষ তো নাই, একটা 15 মিলাইতেই তোমার সারাদিন লাগে গেল। এইবার তোমাকে বললো যে না না, বুঝছি 2 এর উপরে পাওয়ার, এবার 2 এর উপরে পাওয়ার আমি চাই না, আমি 15 মিলাইতে হবে, কিন্তু বেস হচ্ছে 3। এইবার তোমাকে ভিত্তি দিয়ে দিছে কত? 3। এখন তুমি মিলাও, তখন তো তুমি কান্না করে দিবা, কারণ তুমি সারাদিন ভৈরা পরিশ্রম কইরা 2 এর উপরে কিছু একটা পাওয়ার দিয়া 15 মিলাইছো। সেইটা দেখার আগেই তোমাকে দিয়ে দিছে 3 এর উপরে পাওয়ার দেয়া 15 মিলাও। আরে 3 এর উপরে পাওয়ার যদি আমি স্কয়ার দেই তাহলে কত হয়? 9। আর 3 এর উপরে পাওয়ার যদি কিউব দেই তাহলে হয় 27। 9 এবং 27 এর মাঝখানে 15, কত বেশি ব্যবধান। এইটাকে মিলাইতে আবার তোমার সারা দিনেও হবে না, এক সপ্তাহ পরিশ্রম করে মিলাইতে হবে। তখন কি তুমি বিপদে পড়ছো কি পড়ো নাই বলো? এইবার আরো সংখ্যা আসলো, সাধারণত 15 মিলাইতেই তুমি হিমশিম খায়া যাইতেছ। এইবার মনে করো 2856 বললো, এখন বললো 100 এর উপরে পাওয়ার কত দিলে আমি 2856 পাবো। তো 100 এর উপরে পাওয়ার যদি তুমি 2 দাও তাহলে হয়ে যায় কত? 100 এর উপরে পাওয়ার 2 দিলে কত হয়ে যায়? 100 স্কয়ার ইকুয়াল টু কত হয়? 1 একটা 2টা 3টা 4টা শূন্য, একক দশক শতক হাজার 10,000। তোমার লাগবে হচ্ছে 2856। 2856 লাগবে, তুমি স্কয়ার দিলে হয়ে যায় 10,000, আর 1 দিলে হয়ে যায় 100। বুঝছি কথা? তার মানে সূচক এর উপরে, মানে বেসের উপরে পাওয়ার কত দিব, এটাকে বের করা আমার জন্য অনেক ঝামেলা হয়ে যাচ্ছে, আমি পারতেছি না। তখন বিজ্ঞান চিন্তা করলো যে এমন একটা সফটওয়্যারকে নিয়ে আসো যে এই কাজটা খুব সহজে করতে পারে। তখন আবিষ্কার হইলো লগ নামের সহজ সফটওয়্যারটা। তাহলে আমি এখানে একটু লিখি। এইবার লগ নামের সহজ সফটওয়্যারটা কিভাবে কাজ করবে এই কাজটাকে আমি একটু দেখাই। তোমার মিলাইতে হবে কি 15। তাইলে বললো যে এই যে লগ নামের সফটওয়্যার একটা মেশিন নিয়ে আসলাম, এই মেশিনের মধ্যে আর্গুমেন্ট মানে কি, যাকে নিয়ে কথাবার্তা হচ্ছে সেটাই তো আর্গুমেন্ট। এখানে কথাবার্তা হচ্ছে 15 কে নিয়ে, আমি 15 মিলাইতে চাই। তাইলে বললো যে এই যে আর্গুমেন্টটাকে এইখানে লেখা দেন, দিলাম আর্গুমেন্টকে লেখা। এইবার বললো আপনি বেস হিসেবে কত চান, তখন একটু আগে যে 2 কে বেস হিসেবে চাইছিল, আবার বললো 3 কে বেস হিসেবে দাও, আবার বলতে পারে 4 কে বেস হিসেবে দাও। এইভাবে দিয়ে দিয়ে তোমাকে বিপদে ফেলাইতেছিল। এইবার তুমি তাকে বড় গলায় বলবা যে হ্যাঁ আর্গুমেন্ট 15 আমি পাইছি, ঠিক আছে আপনি বহুত পণ্ডিত, আর্গুমেন্ট 15 দিবেন, বেস হিসেবে আপনি কত চান? সে বললো যে বেস হিসেবে 2 কে দাও। তুমি লেখা দিবা 2, এরপরে নিবা ক্যালকুলেটর অপারেটর, হাতে নিয়া মেশিনটা মারবা, ধাপ করে মান চলে আসবে যে 2 এর উপরে পাওয়ার কত দিলে 15 হয়। তাহলে আমি একটু করে দেখি, এটাকে ক্যালকুলেটরে বসাইলে ইকুয়াল টু, আরে এই ক্যালকুলেটরে তো হবে না, তোমরা একটা ইএস সিরিজের ক্যালকুলেটর কিনে নিবা। এরপরে তুমি এই যে লগের
এই যে অপশনটাতে যাবা, দেখবো অপশনটা এই যে এরকম বক্স বক্স দেওয়া আছে, তুমি ওইটা নিয়ে আসবা, আনার পরে বেস হিসাবে দিবা 2 এবং আর্গুমেন্টের জায়গায় দিবা 15 ইকুয়াল টু 2 এবং আর্গুমেন্টের জায়গায় দিবা 15, সরি এই যে লগ বেসের জায়গায় দিবা 2 এবং আর্গুমেন্টের জায়গায় দিবা 15 ইকুয়াল টু চলে আসবে 3.906। তাহলে কি চলে আসবে 3.906, 3.906। শুধু এইখানেই শেষ না, 3.906, 890,595, 890,595। এই যে বড় সংখ্যাটা, এই সংখ্যাটাকে যদি তুমি 2 এর উপরে পাওয়ার হিসেবে দাও তাইলেই তুমি 15 পাবা। এইবার আসো বিষয়টাকে আবার বুঝি। এখন ঘটনা হচ্ছে 2 এর উপরে যদি পাওয়ার হিসেবে 3.90 দাও তাইলেও কিন্তু তুমি 15 পাবা না। আমি একটু তোমাকে হিসাবটা দেখাই, তুমি ক্যালকুলেটর হাতে নাও, 2 এর উপরে পাওয়ার 3.90 দিয়ে দেখো, তুমি পাও 14.92। তুমি কত পাচ্ছ 14.92। এটা কি 15 হয়েছে? হয় নাই। তার মানে তোমাকে যে আমি বলছি সারাদিন ভৈরা ক্যালকুলেটর গুতায়া তুমি মিলাইতে পারবা, আসলে তাও মিলাইতে পারবা না, কারণ এত বড় একটা সংখ্যা ক্যালকুলেটর ছাড়া এবং এই লগের সফটওয়্যার ছাড়া এত বড় একটা সংখ্যা চিন্তা করা কারো পক্ষে সম্ভব না। তুমি 2 এর পাওয়ার 9 পর্যন্ত যাইতে পারো, মানে 2 এর পাওয়ার 3.9 পর্যন্ত যেতে পারো, 9 পর্যন্ত যদি যাও তাহলে তুমি 14.92 পাবা, অ্যাকুরেট 15 কিন্তু পাবা না। তখন তুমি বলবা যাচ্ছে এইটাই মাইনা নেন, আমি আর পারতেছি না। কিন্তু সফটওয়্যার এমন একটা আনছে লগ যে তোমাকে অ্যাকুরেট মান দিয়ে দিছে। এখন তোমাকে আরো সংখ্যা দিল, তোমাকে বলে দিল যে 28, মানে তুমি যখন এটা পাইরা গেলা, এখন তোমার টিচার ভাবতেছে তাকে কিভাবে বিপদে ফেলা যায়, তখন তোমাকে বললো 28, ওকে। তোমাকে বললো ভিত্তি হিসাবে এখন তুমি 2 ব্যবহার করতে পারবা না, তুমি বললা কত ব্যবহার করব, সে বলল ভিত্তি হিসাবে ব্যবহার করতে হবে 4, সরি এমন একটা সংখ্যা দিল যে 4.92, এটাকে ভিত্তি হিসাবে ব্যবহার করো। বলো 4.92 এর উপর পাওয়ার কত দিলে 28 হবে? তখন তুমি বলবা এটা কোনো ব্যাপারই না, কেন, আমার কাছে সফটওয়্যার আছে। আবার চলে যাবা লগে, লগে যাওয়ার পরে বেস হিসেবে তোমাকে দিয়ে দিচ্ছে 4.92 এবং আর্গুমেন্ট হিসেবে দিয়ে দিছে 28। তুমি পেয়ে যাচ্ছ 2.091। তুমি এই যে লগে এইভাবে ইনপুট দিবা, লগ বেস হিসেবে থাকবে 4.92, আর্গুমেন্ট হিসেবে আছে 28, আর্গুমেন্ট বা জিনিস যাকে নিয়ে কাজ করছো, ইকুয়াল টু চলে আসবে 2.09। আমি পুরাটা লিখি, এই সংখ্যার একটা কম লিখলেও তুমি 28 পাবা না, 27.9999 পাবা, কিন্তু 28 কিন্তু পাবা না। কিন্তু আমরা যখন ম্যাথ করব, ম্যাথ করার সময় আমরা দশমিকের পরে একটা ঘর নিয়ে নিব। আচ্ছা 2.091374298844, তখন তুমি তাকে বললা যে আরে এটা কোনো ব্যাপারই না, এই যে 4.92, এই 4.92 এর উপরে এটাকে পাওয়ার হিসেবে দিয়ে দিলেই আমি পেয়ে যাবো 28। তো এতক্ষণ যে শিক্ষক তোমাকে এই ম্যাথ গুলা দিতেছিল, তোমাকে বিপদে ফেলানোর চেষ্টা করতেছিল, এখন সে তোমার কাছে চলে আসবে যে তুমি কি এমন মেশিন পাইছো যে মেশিনটা দিয়ে তুমি সবকিছু কইরা ফেলতে পারতাছো, মেশিনটা আমাকেও দাও। কথা কি বুঝাইতে পারছি? তাহলে অ্যাকচুয়ালি বড় বড় সূচক গুলাকে ছোট করার জন্যই লগের আবির্ভাব হয়েছে। তার মানে ভিত্তি হিসেবে যাই থাকুক, আর্গুমেন্ট হিসেবে যাই থাকুক, তুমি পাওয়ার বের করে ফেলতে পারো। এইখান থেকে লগের সব থেকে বিখ্যাত সূত্রটা চলে আসছে। তাহলে সূত্রটা কি একটু দেখো, সূত্রটা কি দেখো, এটাই হচ্ছে লগের সব থেকে গুরুত্বপূর্ণ সূত্র। এইটা হচ্ছে সূত্রটার নাম আগে বলি, এটা হচ্ছে সূচকীয় ফাংশন থেকে লগারিদমীয় ফাংশনে কনভার্ট। সূচকীয় ফাংশন থেকে লগারিদমীয় ফাংশনে কিভাবে কনভার্ট করব দেখো। 28 হচ্ছে তোমার আর্গুমেন্ট, 28 তোমার কাছে চাচ্ছিল, বেস হিসেবে দিয়ে দিছিল 4.92, আমি কি পাইছি 4.92
এর উপরে যদি এই যে পাওয়ার হিসেবে 2.09137 দশমিক সামথিং যদি দেই, তাহলে আমি পেয়ে যাই 28। তাহলে আমি পেয়ে যাই কত? 28। এখন দেখো তো, এই যে 4.92 এটা তোমার কাছে কি হিসেবে ছিল? বেস হিসেবে ছিল। এই যে 28 এটা আর্গুমেন্ট হিসেবে ছিল, আর এইটা হচ্ছে তোমার পাওয়ারটা বা সূচকটা। এখন যদি আমি লগের সূত্রতে নিয়ে আসি, তাহলে দেখো তো আমি কি বলতে পারি? লগ বি ভিত্তিক আর্গুমেন্টের জায়গায় দিলাম এক্স ইকুয়াল টু ক্যালকুলেশন করে মান পাইছি এ। তাহলে কি আমি এটাকে বলতে পারি এত, এই যে যেটা পাইছি এটাকে কি আমি বলতে পারি যে অতএব বি টু দি পাওয়ার এ ইকুয়াল টু এক্স? তার মানে বেসের উপরে যদি পাওয়ার উঠে যায়, বেসের উপরে যদি পাওয়ার উঠে যায় তাহলে আর্গুমেন্ট পাওয়া যাবে। বেসের উপরে যদি পাওয়ার উঠে যায় তাহলে আর্গুমেন্ট পাওয়া যাবে। এই হচ্ছে তোমার সূচকীয় ফাংশন থেকে লগারিদমীয় ফাংশনে কনভার্ট। এখন তোমাকে একটা লগারিদমীয় ফাংশন দেই, তুমি সূচকীয় ফাংশনে কনভার্ট করো। মনে করো লগ বেস হিসেবে আছে n, আর্গুমেন্ট হিসেবে আছে m, আমি এখানে পাওয়ার হিসেবে পাইছি ছোট হাতের n, ক্যাপিটাল N। তাহলে তুমি কি লিখতে পারবা? এটা কিন্তু লগারিদমীয় ফাংশনে আছে। কি ফাংশনে আছে? লগারিদমীয় ফাংশন। তাহলে দেখো সূচকীয় ফাংশনে কনভার্ট করো। এই যে বেস, বেসের উপরে পাওয়ার উঠাই দিলে পেয়ে যাবা আর্গুমেন্ট, বেসের উপরে পাওয়ার উঠাই দিলে পেয়ে যাব আর্গুমেন্ট। আচ্ছা, এখন একটা সূচকীয় ফাংশন দেই, এই সূচকীয় ফাংশনকে কনভার্ট করে দেখাও। মনে করো 10 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু এখানে আছে 100। অতএব এটাকে লগে কিভাবে প্রকাশ করবা? লগ এই যে এটা তো বেস, বেসকে বেসের জায়গায় দিয়ে দাও, আর এই যেটা তো সূচক এটাকে ইকুয়ালের পরে দিয়ে দাও, আর এই যেটা হচ্ছে আর্গুমেন্ট, আর্গুমেন্টটা এখানে দিয়ে দাও। এই দেখো লগের ম্যাথ হয়ে গেছে। 10 ভিত্তিক লগ 100 ইকুয়াল টু 2, 10 ভিত্তিক লগ 100 ইকুয়াল টু 2। বাংলায় যদি পড়ি, 10 এর উপরে কত পাওয়ার দিলে 100 পাওয়া যাবে? 10 এর উপর কত পাওয়ার বা সূচক দিলে 100 পাওয়া যাবে? এই হচ্ছে লগারিদমীয় ফাংশন থেকে সূচকীয় ফাংশন এবং সূচকীয় ফাংশন থেকে লগারিদমীয় ফাংশনে কনভার্ট। লাস্ট একটা সূত্র, যদি এমনটা হয়, যদি b টু দি পাওয়ার n ইকুয়াল টু x হয়, তাহলে এটাকে লগারিদমীয় ফাংশনে কিভাবে কনভার্ট করব? লগ এই যে b চলে আসবে বেসের জায়গায়, x চলে যাবে আর্গুমেন্টের জায়গায়, আর এই যে পাওয়ার হয়ে যাবে n। অর্থাৎ b এর পাওয়ার n দিলে x পাওয়া যায়, b এর পাওয়ার n দিলে x পাওয়া যায়, b টু দি পাওয়ার n ইকুয়াল টু x। এই হচ্ছে সূচকীয় ফাংশন এবং লগারিদমীয় ফাংশনের পরস্পর কনভার্ট। এই হচ্ছে তোমাদের একটা সূত্র। আমি কি বুঝাইতে পারছি যে সূচক একে সহজ করার জন্য লগ কিভাবে আসছে? আমরা শুধুমাত্র কিছু কিছু সংখ্যা যাদেরকে সূচকের মাধ্যমে প্রকাশ করতে পারতাম, যেমন তোমাকে যদি বলতো যে 49 হচ্ছে আমার আর্গুমেন্ট, 49 হচ্ছে আমার আর্গুমেন্ট, আর বেস হচ্ছে তোমাকে 7 দিয়ে দিল, বেস হচ্ছে 7, এইটাকে তুমি প্রকাশ করো, তুমি তখন বলতে পারতা যে 7 স্কয়ার ইকুয়াল টু 49। কিন্তু তোমাকে যদি বলতো বেস 7 এর জায়গায় যদি বলতো 3, 4, 2, 10, তখনই তুমি বিপদে পড়ে যাইতা। সারা দিন না সারা সপ্তাহ লেগে যেত শুধু একটা ম্যাথ মিলানোর জন্য। সেই কাজ আমরা সহজে করতে পারি লগের মাধ্যমে। কথা কি ক্লিয়ার বুঝাইতে পারছি? লগ কেন আসছে? লগ আসছে হচ্ছে অমূলদ সংখ্যাগুলোর পাওয়ার বের করে আনার জন্য লগ আসছে। মূলদ বা অমূলদ যেগুলো ফ্র্যাকশনাল মান, পূর্ণবর্গ সংখ্যা নয়, তাদের সূচক বের করে আনার জন্য লগ বিষয়টা আসছে। ক্লিয়ার? তাহলে এই যে এটা একটা সূচকীয় ফাংশন, একে লগারিদমীয় ফাংশনে কিভাবে প্রকাশ করব? লগ বেস হিসেবে চলে আসবে 7, আর্গুমেন্ট হিসেবে 49 ইকুয়াল টু 2। এই দেখো সূচকীয় ফাংশন থেকে লগারিদমীয় ফাংশনে প্রকাশ করে ফেললাম। এইবার তাহলে সূত্রগুলা কেন আসলো? সবই তো ঠিক আছে, সূত্রগুলা কেন আসলো? তাহলে আরেকটা সিম্পল তোমাদের ম্যাথ দিয়ে দেখাই সূত্র কেন আসছে। এখন তোমাকে বলল, একটা ম্যাথ দিল, লগ 10 বেস, এখানে মনে করো 25 ইন্টু লগ 10 বেস, এখানে দিল হচ্ছে 225 ইন্টু লগ 10 বেস, এখানে দিয়ে দিল 5। হইল কথাগুলা। এটাকে ক্যালকুলেশন করো।
এখন তুমি ক্যালকুলেশন তো পানির মতো করে ফেলবা। কিভাবে পানির মতো করবা? এইটা ক্যালকুলেটর, এটাও ক্যালকুলেটর, এটাও ক্যালকুলেটর, সবগুলাকে গুণ করবা, অ্যান্সার চলে আসবে। ওকে, সমস্যা নাই, এই পর্যন্ত তোমার যুক্তি আমি মাইনে নিছি। কিন্তু তোমাকে বলছে লগ বেস হিসাবে আছে বি, আর্গুমেন্ট হিসাবে আছে এক্স স্কোয়ার, ইন্টু লগ বেস হিসাবে আছে বি, আর্গুমেন্ট হিসাবে আছে হচ্ছে 2x, ইন্টু লগ বেস হিসাবে আছে বি, আর্গুমেন্ট হিসাবে আছে জেড। এখন বললো এটাকে ক্যালকুলেটর করো। এই এক্স, 2x, জেড, এটাকে কি ক্যালকুলেটর সংজ্ঞা দিতে পারবে? এটা কি ক্যালকুলেটর করতে পারবে? এটা তো ক্যালকুলেটরে করা যাবে না। তখন অ্যাকচুয়ালি সূত্র আসলো যে লগের ক্ষেত্রে যদি একাধিক সংখ্যা গুণ অবস্থায় থাকে এবং বেস যদি মিল থাকে, লগের ক্ষেত্রে বেস মিলাটা অনেক জরুরি। ত্রিকোণমিতিতে থিটা মিলাটা যেমন জরুরি, লগের ক্ষেত্রে বেস মিলাটাও ঠিক তেমনই জরুরি। তখন তুমি দেখো লগ বেস হচ্ছে বি, এবার গুণ চিহ্ন আছে না, বাকি সবগুলাকে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস জেড এইভাবে লিখে দিতে পারো। এরপরের লাইনে তুমি অ্যান্সার বসাইতে পারো। তাহলে এই সেম কাজটা যদি তুমি উপরের ম্যাথের জন্য করো তাইলেও তো তুমি সুবিধা পাও নাকি? লগ 10 বেস, এবার দেখো 25 এর সাথে যোগ হবে 225 যোগ হবে 5, এটাকে একবারে ক্যালকুলেটর করো তো। এখন কি তুমি সুবিধা পাও না? এটাকে একবার ক্যালকুলেটর করলে কি তুমি সুবিধা পাও না? লগ 10 বেস 30 40 50 55 255। এখন একবারে ক্যালকুলেটর চাপ দাও, প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়াল চাপ দেওয়া লাগতেছে না। তাহলে দেখছো কেন আমি লগের সূত্রগুলো আনছি? লগের যোগের সূত্র, ভাগের সূত্র কেন আমরা আনছি আমি কি বুঝাইতে পারছি? কারণ সব সময় আমাদের যে অ্যাকুরেট মান থাকবে এমন তো না। এই লগের মাধ্যমে আমরা বিভিন্ন সমীকরণের মান বের করব, এই লগের মাধ্যমে বিভিন্ন অসমতার মান বের করব। তখন তো তোমার কাছে x, 2x, z অজানা চলক থাকবে। তখন তো তোমার কাছে এইরকম ধ্রুবক মান থাকবে না, কনস্ট্যান্ট মান থাকবে না। এই জন্য লগের গুণ ভাগের সূত্রগুলো আসছে। আমরা টোটাল 7টা সূত্র দেখে ম্যাথে ঢুকবো, তার আগে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেনের উত্তর দেওয়াটা জরুরি। এইটাও অনেকেই বোঝো না এবং এই চ্যাপ্টারে লাগবে। হেডিং দাও তোমরা। হেডিং হচ্ছে লগারিদম শুধুমাত্র ধনাত্মক সংখ্যার জন্য সংজ্ঞায়িত, ঋণাত্মক সংখ্যার জন্য কেন সংজ্ঞায়িত না এটা একটু ব্যাখ্যা তোমাদের দিতে হবে। লগারিদম লিখে নাও, লগারিদম শুধুমাত্র ধনাত্মক সংখ্যার জন্য সংজ্ঞায়িত। সংজ্ঞায়িত মানে কি? গ্রহণযোগ্য। ঋণাত্মক সংখ্যার জন্য গ্রহণযোগ্য না। সংজ্ঞায়িত অসংজ্ঞায়িত পার্থক্যটা বুঝো। অসংজ্ঞায়িত মানে কি? ও কোনো লজিকের মধ্যেই পড়ে না। যেমন তোমাকে যদি আমি একটা বলি যে হ্যাঁ একটা মানুষকে দেখলাম এক পায়ে হাইটা যাইতেছে, এটা লজিক আছে। আরেকটা পা নাই, এক পায়ে ঢ্যাং ঢ্যাং করে হাইটা যাইতেছে। তোমাকে যদি আমি বলি যে একটা গরুকে দেখলাম 3 পায়ে দাঁড়ায় আছে, এটাও লজিক আছে। এক পায়ে ব্যথা পাইছে, পাটা উঁচা করছে, 3 পায়ে দাঁড়ায় আছে। কিন্তু তোমাকে যদি বলি যে রাস্তায় দেখলাম একটা তিমি মাছ দাঁড়ায় দাঁড়ায় বাদাম খাইতেছে, এটার কি কোনো লজিক আছে? এটাকে বলা হয় অসংজ্ঞায়িত। এটা সংজ্ঞার মধ্যে দেওয়া যায় না। আমি যদি প্রুভ করার চেষ্টা করি যে তিমি মাছ রাস্তায় দাঁড়াইছিল, তুমি আমারে বলবা পাগল। কিন্তু আমি যদি তোমাকে বলি গরু রাস্তায় 3 পায়ে দাঁড়াইছিল, তুমি কিন্তু আমাকে পাগল বলবা না, কারণ আমি লজিক দিয়ে প্রমাণ করে দেখাইতে পারবো যে গরুর এক পা ছিল না, 3 পায়ে দাঁড়ায় আছে। তোমার সমস্যা কি? তখন তুমি বলবা যে হ্যাঁ মাইনে নিছি। কিন্তু আমি যদি বলি যে তিমি মাছের মন চাইছে, রাস্তায় উঠে বাদাম খাইতেছে, তুমি বলবা পাগল। তুমি কি আমার লজিক মানবা? মানবা না। এই ধরনের কন্ডিশনকে বলা হয় অসংজ্ঞায়িত। যেমন উপরে যদি 5 থাকে, নিচে যদি 0 থাকে, এটাকে বলা হয় অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। আরেকটা টার্ম আছে, উপরে 0 নিচে 0, এটাকে অনেকেই অসংজ্ঞায়িত বলে। এটা কিন্তু অনির্ণেয়। এগুলা নিয়ে কথা বলতে গেলে আবার অনেক বড় কথা হয়ে যাবে। ইনফিনিটি ডিভাইডেড বাই ইনফিনিটি, এটা হচ্ছে অনির্ণেয়। তারপরে হচ্ছে ইনফিনিটি ইনটু সামথিং, এটা হচ্ছে অনির্ণেয়। ইনফিনিটি যোগ ইনফিনিটি, এটা অনির্ণেয়। ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, অনির্ণেয়। এগুলো হচ্ছে অনির্ণেয়, মানে যেগুলো নির্ণয় করা যায় না কিন্তু লজিক আছে। কিন্তু 5/0 অসংজ্ঞায়িত, মানে এটার কোনো লজিকই নাই।
অনুরূপ ভাবে লগারিদমও শুধুমাত্র ধনাত্মক সংখ্যার জন্য সংজ্ঞায়িত। আমি যদি তোমাকে বলি লগ, ভিত্তি হিসাবে আমি 10 দিয়ে দিলাম, কত ভালো, ঝামেলা ছাড়া 10 কে ভিত্তি হিসেবে দিছি। তোমাকে বলছি উপরে তুমি 100 মিলাও, কিন্তু 100 এর আগে একটা মাইনাস দিয়ে দিছি। লগ, লগের বেস হিসেবে দিছি 10, উপরে আর্গুমেন্ট হিসেবে দিছি ঋণাত্মক সংখ্যা। তোমাকে বলছি এটা মিলাই দেখাও। মেশিন তো তুমি আবিষ্কার করছো, সফটওয়্যার তুমি আবিষ্কার করছো, কিন্তু বেস হচ্ছে 10, মিলাইতে হবে -100। এটা তুমি জীবনেও মিলাইতে পারবে না, এটাকে বলা হয় অসংজ্ঞায়িত। কেন আমি বলবো, অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত কেন অসংজ্ঞায়িত? কেন কেন? আচ্ছা, এটা সূচকের মাধ্যমে প্রমাণ করা যাবে কেন অসংজ্ঞায়িত। তাহলে আমার সাথে একটু দেখো তো, 10 এর উপরে যদি আমি পাওয়ার 1 দেই তাহলে পাই 10, 10 এর উপরে যদি আমি পাওয়ার 2 দেই তাহলে পাই হচ্ছে 100। আচ্ছা, আমাকে বের করতে বলছে -100, আমাকে কি বের করতে বলছে? -100, কিন্তু 10 এর উপরে পাওয়ার 1 দিছি, আমি পাইছি 10। সে কি -100 এর থেকে ছোট না বড়? ডেফিনেটলি বড়। 10 এর উপরে পাওয়ার 2 দিয়ে পাইছি 100, সে তো -100 এর থেকে অনেক বেশি বড়। তাহলে 10 এর উপরে পাওয়ার ধনাত্মক সংখ্যা দেওয়া যাচ্ছে না, কারণ ধনাত্মক সংখ্যা যদি দেই তাহলে সংখ্যাটা অনেক বড় হয়ে যাবে। ইভেন 10 এর উপরে যদি পাওয়ার হিসাবে তুমি 0 দিয়ে দাও তাহলে পাবা 1। তার মানে কি 1 ও তো -100 এর থেকে বড়। -100 এর থেকে 1 কি বড় না? অনেক বড়। তাইলে তুমি শিওর হইলা পাওয়ার 0 তো দেওয়া যাবেই না, 0 থেকে বড় কোনো সংখ্যাই দেওয়া যাবে না। তাহলে -100 আনার জন্য এখন তুমি একটা বুদ্ধি বের করলা, যেহেতু 0 দেওয়া যাবে না তাহলে 0 থেকে ছোট সংখ্যা দিতে হবে, 0 থেকে ছোট ঋণাত্মক সংখ্যা দাও। তাহলে যেহেতু এগুলো দেওয়া যাবে না, এটাকে দাও মুইছা, যে যাক এটা আমি দিব না। এখন তুমি আইডিয়া লাগাইলা যে 10 এর পাওয়ার আমি -1 দেই। আচ্ছা, তোমরা যে সূত্র শিখে আসছো x টু দি পাওয়ার -n ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার প্লাস n, এই সূত্রটা কি সূচকীয় ফাংশনে শিখো নাই? যদি শিখে থাকো তাহলে 10 টু দি পাওয়ার -1 মানে কি 1 ডিভাইডেড বাই 10। এখন তুমি ভাবলা 10 টু দি পাওয়ার আমি -2 দিব, তাহলে অ্যানসার কি হবে 1 ডিভাইডেড বাই 10 স্কয়ার। তুমি ভাবলা 10 টু দি পাওয়ার আমি -3 দিয়ে দেখি, তাইলে হবে 1 ডিভাইডেড বাই 10 পাওয়ার কিউব। এখন এইগুলাকে তুমি একটু ভাগ করে দেখো তো কি হয়। এগুলাকে যদি তুমি ভাগ করো তাহলে 1 কে 10 দ্বারা ভাগ করলে মান পাবা 0.01। 1 কে 10 স্কয়ার মানে কি 100, 100 দ্বারা, আচ্ছা এটা পাবা 0.1, 100 দ্বারা ভাগ করলে পাবা 0.01। যদি 1000 দ্বারা ভাগ করো তাহলে পাবা 0.001। এখন মনে করো 10 টু দি পাওয়ার -10 যদি দাও তাহলে হচ্ছে 1 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 10 ইকুয়াল টু তুমি পাচ্ছ 0.1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 1। তুমি পাওয়ার কিন্তু মাইনাস দিচ্ছ। -1 দেওয়ার পরে তুমি পাইছো 0.1, -2 দেওয়ার পরে পাইছো 0.01, -10 পাওয়ার হিসেবে দিছো, 10 এর পাওয়ার হিসেবে -10 কে দিছো। -10 কে দেওয়ার পরেও তুমি যেই মানটা পাইছো সেই মানটা কিন্তু ধনাত্মক। কথা মনে হয় বুঝি না। 10 এর পাওয়ার -1 দিয়ে যেটা পাইছি এই মানটা কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ, যেহেতু 0 থেকে বড় সংখ্যাটা, দশমিকে হোক না, সংখ্যাটা তো 0 থেকে বড়, পজিটিভ মান পাইছি। 10 এর পাওয়ার -2 দিছি, এর জন্য আমি কি পাইছি? পজিটিভ পাইছি। তখন তুমি বিরক্ত হয়ে 10 এর মান একদম 10 দিয়ে দিছো, তখন যে মানটা পাইছো এই মানটাও পজিটিভ পাইছো। অর্থাৎ 10 এর পাওয়ার যদি আমি ধনাত্মক দেই তাইলে তো আমি -100 পাচ্ছি না, সম্ভবই হচ্ছে না। 10 এর পাওয়ার যদি আমি ঋণাত্মক দেই তাইলেও আমি -100 পাই না। এই মানটা একটা সময় যাইতে 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 টেন্স টু 0 হয়ে যাবে। টেন্স টু বুঝো মানে শূন্যের কাছাকাছি হবে। কি হবে? শূন্যের কাছাকাছি। শূন্যের কাছাকাছি, কখনোই শূন্য হবে না। নিচে দেখা যায় মানটা একটা সময় যাইতে যাইতে শূন্যের কাছাকাছি হবে, কিন্তু কখনোই শূন্য হবে না। এই সংখ্যাগুলোকে গণিতের ভাষায় বলা হয় টেন্স টু 0, জিরোর কাছাকাছি। যেমন তুমি বাসা থেকে যখন স্কুল থেকে যখন বাসার কাছে চলে যাবা, তোমার বাড়ির কাছে চলে যাবা, তখন হবে টেন্স টু বাড়ি, মানে বাড়ির কাছাকাছি। এই টেন্স টু যারা এত দূর ক্ষুদ্র দূরত্ব বোঝায়, মনে করো যে বাড়ির ঘেটে পা দিবা, ওইটা হচ্ছে টেন্স টু বাড়ি। স্কুল থেকে বের হইছো, ওইটাকে টেন্স টু বাড়ি বলা যাবে না। আচ্ছা, ওই কনসেপ্টে আমরা না যাই। তাইলে দেখো 10 এর উপরে পাওয়ার
ধনাত্মক দিয়েও আমি -100 পাইলাম না, ঋণাত্মক দিয়েও আমি -100 পাইলাম না। তাইলে লগারিদমীয় ফাংশনে কি মাইনাস সংখ্যা গ্রহণযোগ্য হবে? এই মাইনাস তো কোনোভাবেই পাওয়া সম্ভব না। এই জন্য লগারিদম শুধুমাত্র ধনাত্মক সংখ্যার জন্য সংজ্ঞায়িত, ঋণাত্মক সংখ্যার জন্য সংজ্ঞায়িত না। এই জন্য এই যে এইটার অ্যান্সার হিসাবে কি আসছে, এটার অ্যান্সার হিসাবে আসবে অসংজ্ঞায়িত। এখন তুমি ক্যালকুলেটরে বসাই দেখো, লেখা আসবে ম্যাথ এরর। এখানে পাওয়ার হিসেবে তো আমি 10 দিয়ে দেখাইলাম, তুমি পাওয়ার হিসেবে দুনিয়ার যাই দাও, তুমি কখনোই ঋণাত্মক আনতে পারবা না। আর্গুমেন্টের জায়গায় তো আমি 100 দিছি, তুমি -2 দিয়ে দেখো, -3 দিয়ে দেখো, দুনিয়ার যে কোনো মান দিয়ে দেখো, ঋণাত্মক কোনো মান তুমি আনতে পারবা না, অসম্ভব, কোনোভাবেই আনতে পারবা না। এই জন্যই হচ্ছে এটা অসংজ্ঞায়িত। আমি কি বুঝাইতে পারছি? লগারিদম কেন আসছে? সূচকীয় ফাংশনকে সহজ করার জন্য লগারিদম আসছে। লগারিদম কেন আসছে? সূচকীয় ফাংশনকে সহজ করার জন্য। এমন কিছু বেস দিয়ে দিবে যার পাওয়ার তুমি খুঁজে পাবা না, তখন তুমি লগ ব্যবহার করে পাওয়ারকে বের করে ফেলবা। তাহলে সূচকীয় ফাংশনকে সহজ করার জন্য লগারিদম আসছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে লগারিদম কখনোই ঋণাত্মক সংখ্যার জন্য সংজ্ঞায়িত হবে না। লগারিদমের আর্গুমেন্ট সবসময় কি থাকতে হবে? ধনাত্মক থাকতে হবে এবং ধনাত্মক থাকতে হবে, এর বিকল্প কিছু থাকতে পারে না। আশা করি লগারিদমের মোটামুটি বেসিকটা বুঝাইতে পারছি, যে কোথা থেকে আসছে, কোন কোন বিজ্ঞানী কি কি অবদান রাখছে, কি কি লগ আছে, কি কিভাবে ব্যবহার হয়েছে, এইগুলা হচ্ছে বেসিক কথাবার্তা ছিল। এখন হচ্ছে তোমাদের এজ ইউজুয়াল কথা, আমরা মাত্র 7টা সূত্র দেখব, বইয়ের 5-7টা ম্যাথ দেখব। পরের ক্লাসে আমরা 9.2 শেষ করব। চলো সময় নষ্ট না করে সূত্রগুলা দেখা যাক। কনসেপ্ট কতটুকু ক্লিয়ার হইলো, কতটুকু তোমরা বুঝতে পারলা, এবং লগ তোমার সাথে কথা বলে কিনা এটা আমাকে অবশ্যই জানাইবা। একটা দুইটা ম্যাথ করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে লগারিদমের 1 নাম্বার সূত্র আমরা কি দেখে আসছিলাম? লগের বেস যদি a হয়, আর্গুমেন্ট যদি বেস যদি b হয়, আর্গুমেন্ট যদি a হয় এবং পাওয়ার যদি n হয়, তাহলে লগারিদমীয় ফাংশন থেকে সূচকীয় ফাংশনে কনভার্ট করার সূত্র হচ্ছে b টু দি পাওয়ার n ইকুয়াল টু a। এটা ছিল 1 নাম্বার সূত্র। এই সূত্র থেকে আমাদের আজকে খুব বেশি কাজে লাগবে না, 2 নাম্বার সূত্র থেকে কাজে লাগবে। সেটা হচ্ছে লগের ক্ষেত্রে বেস যদি সেম হয়, আর্গুমেন্ট যদি গুণ অবস্থায় থাকে, আর্গুমেন্ট হিসাবে আমি a এবং b কে ধরলাম, আর্গুমেন্ট যদি গুণ অবস্থায় থাকে তাহলে তুমি লিখতে পারবা এই বেসকে আলাদা ভেঙে ভেঙে দিতে পারবা। লগ b ভিত্তিক লগ a, যদি মাঝখানে গুণ চিহ্ন থাকে এখানে দিবা প্লাস, লগ b ভিত্তিক হিসাবে থাকবে b। তাহলে বাম সাইড থেকে যেমন ডান সাইডে আসতে পারবা, তুমি চাইলে ডান সাইড থেকে বাম সাইডেও যাইতে পারবা। অর্থাৎ দুইটা লগ যদি যোগ অবস্থায় থাকে, তাদের ভিত্তি যদি একই থাকে, আর্গুমেন্টকে গুণ অবস্থায় লেখা যাবে। অথবা আর্গুমেন্টে যদি দুইটা রাশি গুণ অবস্থায় থাকে, তাহলে তুমি আলাদা আলাদা ভাবে তাদের মাঝখানে যোগ চিহ্ন দিয়ে লিখতে পারো। সেম কাজটা ভাগের ক্ষেত্রেও করা যায়। ভাগের ক্ষেত্রে চিহ্নটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে লগ b ভিত্তিক যদি a ডিভাইডেড বাই b থাকে, তাহলে তুমি লিখতে পারবা লগ b ভিত্তিক a মাইনাস লগ b ভিত্তিক b। এই হচ্ছে লগারিদমের একটা সূত্র। এরপর আসো 4 নম্বর সূত্র। সূত্র ব্যাখ্যা তোমরা পারো। সূত্রের ব্যাখ্যা এটা একটা গুরুত্বপূর্ণ সূত্র। সেটা হচ্ছে লগে মনে করো বেস হিসাবে আছে b, লগ বেস হিসাবে আছে b, আর্গুমেন্ট হিসাবে আছে a, এর উপরে আবার পাওয়ার হিসাবে আছে n। তাইলে তুমি কি করবা? এই যে আর্গুমেন্টের পাওয়ার, এটা একদম লগের সামনে নিয়ে আসা যায়। লগ a বেস মানে n লগ b ভিত্তিক a। তাইলে পাওয়ার যেহেতু আর্গুমেন্টের উপরে থাকলে সেই পাওয়ারকে লগের একদম সামনে নিয়ে আসা যায়। অনুরূপ ভাবে কোন পাওয়ার যদি লগের সামনে থাকে, প্রয়োজন পড়লে তাকে আর্গুমেন্টে নিয়ে যাওয়া যায়। আজকের ম্যাথে এই সূত্রটা আমাদের কাজে লাগবে। এই সূত্রটা আজকের ম্যাথেই আমরা কাজ করব। এরপরে 5 নাম্বার সূত্রটা দেখো। যদি লগের ক্ষেত্রে b ভিত্তিক এবং আর্গুমেন্টে যদি b হয়, তাইলে সেই লগের মান হবে 1। এটা সূচকের মাধ্যমে করা যায়। দেখো এই যে এখানে 10 মিলাইতেও হবে 10, তাহলে 10 এর উপরে কত পাওয়ার দিলে 10 মিলবে? 1 পাওয়ার দিলে ইকুয়াল টু 1। এই জন্য যদি ভিত্তি এবং আর্গুমেন্ট মিলে যায়, মান হয়ে যায় 1। এবার আসো, কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে কত হয়? 1। এই জন্য 6 নাম্বার সূত্রটা হচ্ছে লগ ভিত্তি হিসাবে b আছে, আর্গুমেন্ট হিসাবে 1 মিলাইতে হবে, তখন হয়ে যাবে 0। 6 নাম্বার সূত্র এটা। লগ ভিত্তি হিসাবে b আছে,
আর্গুমেন্ট হিসেবে 1 আছে, ভিত্তি হিসেবে বি আছে, আর্গুমেন্ট হিসেবে 1 আছে। এই বি এর জায়গায় ভিত্তি হিসেবে দুনিয়ার যে কোনো কিছুই হইতে পারে, কলা গাছও হইতে পারে, সেক্ষেত্রেও অ্যান্সার হয়ে যাবে 0। আরেকটা লাস্ট যে সূত্রটা, যদি এমন থাকে ভিত্তি পরিবর্তনের সূত্র log b বেস a, এটাকে তুমি লিখতে পারো 1 ডিভাইডেড বাই log a বেস b। তাহলে দেখো যদি 1 ডিভাইডেড বাই হয়ে যায়, ভিত্তি এবং আর্গুমেন্ট স্থান চেঞ্জ করে ফেলে। আরেকটা সূত্র লগের ক্ষেত্রে দেওয়া যায়, এটা 7 নাম্বার গেল। আরেকটা সূত্র একটু লিখে রাখো, এটাও মোটামুটি কাজে লাগবে। সেটা হচ্ছে যদি লগ এইখানে থাকে b বেস a, এখন ম্যাথের প্রয়োজনে তোমাকে বেস হিসেবে c কে আনতে হবে। তোমাকে ভিত্তি দেওয়া আছে b, আর্গুমেন্ট দেওয়া আছে a, গণিতের প্রয়োজনের জন্য ভিত্তি হিসাবে আনতে হবে c। সেই ক্ষেত্রে তুমি c আনতে পারবা। সেই ক্ষেত্রে কি করবা জানো, এই যে এখানে একটা আর্গুমেন্টে c আনবা, ইনটু এখানে একটা ভিত্তিতে c আনবা, আর এই যে এখানে বেসে b আসিল না, এখানে b লেখা দাও, এখানে আর্গুমেন্টে a। এই যে দেখো এই কর্নার ঠিক থাকবে, এই কর্নার ঠিক থাকবে। তাইলে এই যে দেখো কুনাকুনি যে কোনো আর্গুমেন্ট এবং ভিত্তি যদি নিয়ে আসো, তাইলে সেটা আবার কেটে যায়। তাহলে এইখান থেকে এখানে যাওয়া যাবে, এখান থেকে এখানে আসা যাবে। এই হচ্ছে লগের মোটামুটি সূত্রগুলা নিয়ে তেমন কথা বলার কিছু নাই, কারণ তোমাদের প্রত্যেকটা সূত্রের প্রমাণই হচ্ছে সূচকের মাধ্যমে করতে হয়। এখন তোমাদের 9.2 চ্যাপ্টারের ফার্স্টের যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো অ্যাকচুয়ালি সূত্রের ব্যবহার, আর কিছুই না। চলো আমরা 2-3টা ম্যাথ দেখি। দেখো প্রথম ম্যাথে ঢুকে, ম্যাথ তো সবাই পারে, তো একটা জিনিস বুঝো, কনসেপ্ট বুঝলে ম্যাথ সবাই পারে। ম্যাথ যে কাউকে 2টা ম্যাথ দেখাই দিলে, সূত্র 2টা মুখস্থ করাই দিলে অনুরূপ ম্যাথ আসলে সবাই পারবে, কিন্তু ম্যাথ ফিল করাটা অনেক জরুরি, সবাই ম্যাথ ফিল করতে পারে না। তাহলে চলো এই ম্যাথটা একটু করা যাক। দেখো কি আছে, এখানে বেস হিসাবে আছে কে, এখানেও বেস হিসাবে আছে কে, এখানেও বেস হিসাবে আছে কে, কিন্তু তাদের মাঝখানে চিহ্ন হিসাবে আছে প্লাস। যদি গুণ চিহ্ন থাকতো তাহলে সবগুলা আর্গুমেন্টকে আমি যোগ অবস্থায় লিখতে পারতাম। এখন যেহেতু যোগ অবস্থায় আছে, তুমি চাইলে সবগুলো আর্গুমেন্টকে গুণ অবস্থায় লিখতে পারো। আরেকটা কথা, এইখানে কিন্তু তোমাকে ইকুয়াল 0 প্রমাণ করতে হবে, এটা কিন্তু কোনো সমীকরণ না, এটা হচ্ছে রাইট সাইড, মানে তোমাদের প্রশ্নের উপরে লেখা আছে দেখাও যে। তাহলে ম্যাথটাকে 2 ভাবে করা যায়। ম্যাথটাকে কয় ভাবে করা যায়? 2 ভাবে করা যায়। তোমাদের গাইডের নিয়মে করাবো নাকি কোন নিয়মে করাবো? দেখো 2 ভাবের গাইডের নিয়মটাতে করাচ্ছি, আর এখানে রাফে অন্য নিয়মটা দেখাচ্ছি, ভয় পাও না। দেখো লগ বেস হিসাবে আছে কে, তাহলে আর্গুমেন্ট সবগুলোকে a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n ইনটু b টু দি পাওয়ার n ডিভাইডেড বাই c টু দি পাওয়ার n ইনটু c টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। ভিত্তি মিলে গেছে, যোগ অবস্থায় আছে, তাহলে আর্গুমেন্টকে গুণ অবস্থায় লেখা যায়। 2 নম্বর সূত্র দেখে আসলাম। এইবার কাটো, a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n, b টু দি পাওয়ার n, b টু দি পাওয়ার n, c টু দি পাওয়ার n, c টু দি পাওয়ার n কেটে দাও, যদি কেটে দাও ইকুয়াল টু লগ কে বেস। সবগুলা ভাগ করলে ভাগফল কিন্তু জীবনেও 0 হয় না, অনেকে অতি উৎসাহিত হয়ে 0 দিয়ে দাও, এখানে কি হবে 1 হয়ে যাবে। একটু আগে সূত্র দেখলাম না, কে এর উপরে কত পাওয়ার দিলে 1 হবে, 0 পাওয়ার দিলে দ্যাট মিন্স হচ্ছে 0 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এর থেকে সহজ হতে পারে? এর থেকে তো সহজ হতে পারে না। এটা কিভাবে করলাম? 1 নাম্বার সূত্রটা দিয়া। তাহলে এই ম্যাথটাকে আমি ওই সূত্র দিয়েও দেখাই দেই। তুলো বিকল্প সব মাথায় রাখো, তাইলে হচ্ছে ম্যাথ আসলে ভয় পাবা না যখন যেভাবে আসবে। দেখো তো লগ কে বেস a টু দি পাওয়ার n মাইনাস লগ কে বেস b টু দি পাওয়ার n লেখা যায় কিনা? এই যে এখানে ভিত্তি হচ্ছে কে, a টু দি পাওয়ার n এবং b টু দি পাওয়ার n ভাগ অবস্থায় আছে। আমরা লগারিদমের ক্ষেত্রে কি জানি, ভাগ অবস্থায় থাকলে বিয়োগ অবস্থায় লেখা যায়, লিখে দিছি। প্লাস এখানেও তো তাই করা যাবে, log k বেস b টু দি পাওয়ার n মাইনাস log k বেস c টু দি পাওয়ার n প্লাস log k বেস c টু দি পাওয়ার n মাইনাস log k বেস a টু দি পাওয়ার n। এখানে কিন্তু লাইনটা একটু বড় হইলো, কথা বুঝো, তোমার যেই ভাবে মন চায়। এবার দেখো log k বেস a টু দি পাওয়ার n, log k বেস a টু দি পাওয়ার n মিলে গেছে, কাটা যাবে না? যাবে। log k বেস b টু দি পাওয়ার n মাইনাসের, এখানে প্লাসের, এখানে মাইনাসের, এখানে প্লাসের। বিয়োগের ক্ষেত্রে সব যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু 0 লেখা যায়। অর্থাৎ তোমার কাছে 5টা আম ছিল, তুমি তোমার বোনকে 5টা আম দিয়ে দিছো, তোমার কাছে 0টা আম আছে, কিন্তু তোমার কাছে 5টা আম ছিল, তুমি তাকে 5টা ভাগে ভাগ করছো, তাহলে তোমার কাছে 1টা আম আছে। কথাটা বুঝো।
এটা ছিল তোমাদের ক নাম্বার ম্যাথ। যেভাবে মন চায় ম্যাথ তুলবা, আগেই তোমরা কি করো, গাইড দেখে ফেলো। কেন করো না নিজের মতো করে দুই একটা ম্যাথ করার চেষ্টা করো না, তাইলে না মজাটা পাবা। তাইলে কিভাবে মজা পাবা? গাইডে দেখা আছে, করে ফেললা, হয়ে গেল। এটা কি হয়? ম্যাথ করা হয় না। নেক্সট দেখো খ নাম্বারটা। খ নাম্বারে বেস মিলে গেছে, বেস মিলে গেছে, বেস মিলে গেছে। আগের নিয়মে তুমি করতে পারো। লগ কে বেস এ বি গুণ অবস্থায় আছে, তো প্লাস এ বাই বি, বিসি প্লাস বি বাই সি। ওইখানে আবার লসাগু করতে হবে, ম্যাথটা একটু বড় হবে। এটা ওই নিয়মে না করাই উত্তম হবে। তাহলে এটা কিভাবে করা যায়? দেখো, এটা কি প্রমাণ করতে হবে? জিরো প্রমাণ করতে হবে। তাহলে ভাঙতে থাকো। লগ কে বেস, এই যে এখানে এ এবং বি গুণ অবস্থায় আছে, তাহলে প্লাস লগ কে বেস বি। আর এই যে এটাকে ভাঙলে লগ কে বেস এ মাইনাস লগ কে বেস বি। কথা হচ্ছে এই অংশ এবং এই অংশ যেহেতু গুণ অবস্থায় আছে, তাদের মধ্যে গুণ চিহ্নটা যেন অক্ষুণ্ণ থাকে অথবা অটুট থাকে, এই জন্য মাঝখানে ব্র্যাকেট দিয়ে আটকায় দিতে হবে। এই একটা পদ পাইছি কোথা থেকে? প্রথম টার্ম থেকে। তাহলে দ্বিতীয় টার্ম থেকেও এইভাবে পাবো, এইবার চিহ্ন কিন্তু প্লাস দিতে হবে। লগ কে বেস, এখানে পাবো বি, যেহেতু গুণ অবস্থায় আছে, প্লাস লগ কে বেস সি, ব্র্যাকেট দিয়ে আটকায় দাও। এটার সাথে এটা গুণ অবস্থায় আছে, তাহলে লগ কে বেস বি ভাগ অবস্থায় আছে, মাইনাস লগ কে বেস সি, প্লাস লগ কে বেস সি প্লাস হ্যাঁ লগ কে বেস এ, এর সাথে গুণ অবস্থায় থাকবে হচ্ছে লগ কে বেস সি মাইনাস লগ কে বেস এ, থাকলো গুণ অবস্থায়। এবার দেখো তো একটা সূত্র চলে গেছে। সূত্রটা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দ্যাট মিনস হচ্ছে লগ কে বেস এ এর উপরে হোল স্কয়ার, দ্যাট মিনস এ স্কয়ার মাইনাস লগ কে বেস বি এর উপরে হোল স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস লগ কে বেস বি হোল স্কয়ার প্লাস লগ কে বেস সি হোল স্কয়ার। এখানেও স্কয়ার মাইনাস বি স্কয়ার। এই যে নিচের যে অংশটুকু, এখানেও তো স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রই গেছে, তাই না? তাহলে লগ কে বেস সি হোল স্কয়ার মাইনাস লগ কে বেস এ হোল স্কয়ার। এইবার তুমি তাকাও, এইবার দেখো সব কাটাকাটি যায়। দেখো ফার্স্টে একটা আছে লগ কে বেস এ হোল স্কয়ার প্লাস এর, লগ কে বেস এ হোল স্কয়ার মাইনাস এর, এখানে বি মাইনাস এর, এখানে বি প্লাস এর, সি প্লাস এর, সি এই এখানে মাইনাস চিহ্ন হবে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, সো মাঝখানে মাইনাস চিহ্ন হবে। কথাটা একটু আমি লিখতে ভুল করে ফেলছি। তাহলে সব যদি বিয়োগ করে দাও তাহলে অ্যান্সার হয় 0 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এই কথা কি বোঝা যায়? এটা হচ্ছে 6 এর খ। তুলো। দেখো 6 এর গ নাম্বার ম্যাথ খুব মজার। এখানে তোমাকে কি প্রমাণ করতে হবে? রাইট হ্যান্ড সাইড হচ্ছে 8, তার মানে এই ম্যাথটাকে লেফট হ্যান্ড সাইড ধরে কাজ করতে হবে এবং তোমাকে 8 মিলাই দেখাইতে হবে। এই সূত্রটা কিন্তু আমি তোমাদের দেখায় আসলাম। সূত্রটা কি? লগ, মনে করো যে এখানে বেস হিসেবে বি আছে, এখানে এ আছে, ইনটু লগ, এখানে বেস হিসেবে এ আছে, এখানে সি আছে। এটাকে কি লেখা যাবে? লগ বি বেস সি। এই যে ক্রসে যে এ আছে, এটা কাটা যায়। এটা কি হয়ে যায়? কাটা যায়। সূত্রটা মাত্র দেখে আসলাম। এই সূত্রটা দিয়ে লগের কাজটা এখন করতে হবে। তাইলে চলো, ঘটনা কি ঘটানো যায়? এটা বাম দিক থেকে ডান দিক থেকে আসতে পারো, আবার ডান থেকে বামেও যাইতে পারো। আমরা ডান থেকে বামে যাই। দেখো এইখানে আছে রুট ওভার বি, কিন্তু এখানে আছে শুধুমাত্র বি। যদি চেহারা সেম সেম না মিলে তাইলে তো সূত্রটা ফেলতে পারবো না। তাইলে দেখো আমি কি করতে পারি? লগ, এইখানে রুট এ থাকলো, আর এই যে বি কে কি লেখা যায়? রুট ওভার বি লেখা হোল স্কয়ার লেখা যায় না, কারণ স্কয়ার রুটে কাটা যায়। তাহলে বি এর পরিবর্তে রুট বি হোল স্কয়ার, কথাটা তো লিখতে পারি, লিখে ফেলছি অলরেডি। পারি মানে লগ, এখানে আছে রুট ওভার বি আর্গুমেন্ট হিসেবে সি ইনটু লগ রুট ওভার সি আর্গুমেন্ট হিসেবে আছে এ। আমি এই লাইনে সি এর কাজও করতে পারতাম, কিন্তু একটু আস্তে দিবে, ব্যস্ত হই না, আস্তে আস্তে করি। ইকুয়াল টু, দেখো তো আমরা কি জানি লগের ক্ষেত্রে? যদি আর্গুমেন্টের উপরে পাওয়ার থাকে, সেই পাওয়ারটাকে সামনে নিয়ে আসা যায়, তাহলে পাওয়ারটাকে সামনে নিয়ে আসি 2। এই যে লগ রুট ওভার এ রুট ওভার বি ইনটু লগ রুট ওভার বি সি ইনটু লগ রুট ওভার সি এ।
পরেরটার কাজ পরে করি। এই যে দেখো তো এইদিকে আমি বি বি মিলাইতে পারছি কিনা, এই যে রোড বি, তাহলে রোড বি ভ্যানিশ, কাজ শেষ। ইকুয়াল টু, তাহলে 2 থাকলো লগ, এখানে রোড হিসেবে থাকলো এ, আর এখানে থাকবে হচ্ছে সি ইনটু লগ রুট ওভার সি, এই যে এখানে এ। এখন যে কোনো একটাকে মিলাইতে হবে, এখন সি কে মিলাই। তো এই লাইনে আমি কাজ করে দেই, সি এর মধ্যে একটা রোড দিয়ে দেই, এর উপরে একটু স্কয়ার দিয়ে দেই। তাইলে দেখো এই 2টা যখন সামনে চলে আসবে, সামনে আগে থেকে একটা 2 আছে না নাই? অবশ্যই আছে। তাহলে এই 2টা সামনে 2 এর সাথে গুণ হলে কত হয়ে যাবে? 2 দুগুণে 4। এইবার দেখো লগ রুট ওভার এ, এখানে থাকবে রুট ওভার সি ইনটু লগ রুট ওভার সি ইনটু এ ইকুয়াল টু, এরপরে দেখো এই যে কর্নারে সি মিলে গেছে, তাইলে এটা কেটে যাবে। তোমরা কিন্তু আবার আমার মতো এমন কাইটা দিও না। লগ এখানে আছে রুট ওভার এ, আর আর্গুমেন্টে থাকে হচ্ছে শুধুমাত্র এ। এই শুধুমাত্র এটাকে আমি কি করতে পারি? রুট এ হোল স্কয়ার লিখতে পারি, কারণ আমি সূত্র পড়ে আসছি বেস এবং আর্গুমেন্ট যদি মিলে যায় তাহলে মান হয় 1। সো বেস এবং আর্গুমেন্টকে আমি মিলাই দিতে পারি। ইকুয়াল টু, এই যে 2, এই 2টাকে আবার সামনে পাঠাই দাও, সামনে পাঠাই দিলে 4 এর সাথে গুণ হবে, তাহলে হয়ে যাবে 4 দুগুণে 8। এইবার দেখো লগ রুট ওভার এ ইনটু রুট ওভার এ, বেস এবং আর্গুমেন্ট মিলে গেলে মান হয় 1 ইকুয়াল টু 8 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। চমৎকার ম্যাথ, তুলে ফেলো। ছয়ের ঘ, আজকের ক্লাসের জন্য লাস্ট ম্যাথ। ছয়ের ঘ দেখো ম্যাথটাকে কিভাবে করা যায়। ইকুয়াল টু, সূত্র তো ওইটাই, লগ বেস হচ্ছে বি, এক্স এর পাওয়ার যদি এন থাকে, এই এনটাকে সামনে নিয়ে আসা যায় এন লগ বি বেস এক্স। ঘটনা হচ্ছে এইখানে এই যে উপরের যে আর্গুমেন্ট, এর উপরে যে 3টা রাশি আছে, এই 3টা রাশি হচ্ছে পাওয়ার। তাহলে দেখো ঘটনা কি লেখা যায়, লগ এ এই 3টাকে সামনে নিয়ে আসো, এ এর পাওয়ার এ তার পাওয়ার বি, আর এই যে এখানে যে লগ এর পাওয়ার একটা এ থেকে গেল, এই অংশটুকু আমি একটু ইয়া করে দিই, এ তার পাওয়ার এ তার পাওয়ার বি। এবার দেখো তো এইটুকু মিলে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে না? ইকুয়াল টু লগ এ। এখন দেখো এই যে এ এবং বি আছে আর্গুমেন্ট হিসাবে, তাহলে এ এবং বি কে মানে সরি আর্গুমেন্টের পাওয়ার হিসাবে এ এবং বি আছে, এ এবং বি কে সামনে নিয়ে আসো, তাহলে এখানে কি থাকবে, লগ এ বেস এ, এই যে এই এটা থাইকা গেল, এই এটা থাইকা গেল, আর এইটা মিলা হয় 1 কি লেখার দরকার আছে? ইকুয়াল টু, এইবার দেখো তো এই বি হচ্ছে পাওয়ার, বি কে সামনে নিয়ে আসো, লগ এ বেস এ, আর এই যে এটা মিলা হয়ে যাবে তখন 1, আগের 1 লেখার দরকার নাই। এবার এই সম্পূর্ণটা মিলা হয়ে যাবে 1 ইনটু 1 ইকুয়াল টু বি, এত লেখার দরকার নাই, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। বুঝাইতে কি পারলাম? জাস্ট সিরিয়াল বাই এই পাওয়ারটা সামনে আসছে, যখন সামনে আসছে তখন সে আগে যে লগটা ছিল তার আর্গুমেন্ট হিসেবে কাজ করছে। এর আর্গুমেন্টে একটা একে রাইখা দিছি, উপরের 2টা একে সামনে নিয়ে আসছি, সামনে নিয়ে আসার ফলে কি হয়েছে, এই যে যে আগের লগটা তার আর্গুমেন্ট হিসেবে কাজ করতেছে এ টু দি পাওয়ার বি, এবার বি কে সামনে নিয়ে আসছি, এই যে এই এটা হচ্ছে এখানে আর্গুমেন্ট হিসেবে কাজ করতেছে, এইভাবে স্টেপ বাই স্টেপ বি চলে আসছে, শেষ। তাহলে হচ্ছে লগারিদমের বাকি যে ম্যাথগুলা, এখানে গ্রাফের কিছু কাজ কাম আছে, তারপরে হচ্ছে বেশ ভালো ম্যাথগুলা আছে। তো নেক্সট ক্লাসে হচ্ছে আমি লগারিদমের এটা তো 6 করলাম, নেক্সট ক্লাসে 7 এর ম্যাথগুলা করার চেষ্টা করব। এরপরে আমরা দেখি গ্রাফ ট্রাফ এগুলোর উপরে আরেকটা ক্লাস দেওয়ার চেষ্টা করব। সো তোমরা ক্লাসটা কেমন লাগছে অবশ্যই জানাইবা, কারণ হচ্ছে আমার চ্যানেলে তোমরা যখন একটু ফিডব্যাক দাও তখন এটা খুব ইন্সপিরেশন হিসেবে কাজ করে, আরো কাজ করতে মন চায়। সো ফিডব্যাক যেমন হোক, ভালো হলে ভালোটা জানাবা, খারাপ হলে খারাপটা জানাবা। তোমাদের খারাপ ফিডব্যাক জানলেও আমি নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করব, আর ভালো ফিডব্যাক যদি জানি তাহলে হচ্ছে একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করবে। সো ফিডব্যাক দেওয়ার চেষ্টা করো, যদি তোমাদের মনে করো যে আমি উপকারে আসছি বা আমার দ্বারা তোমরা একটু হেল্প পাচ্ছ, তোমাদের পরীক্ষায় আমি কিছুটা হেল্প করতে পারতেছি, তাইলে অবশ্যই তোমরা ফিডব্যাকে জানাবা। আর সর্বোপরি তোমাদের যেহেতু তোমরা ক্লাসটা যারা দেখো অবশ্যই 9, 10 অথবা ইমিডিয়েট এসএসসি পরীক্ষার্থী যারা, তারাই তো ক্লাসটা দেখো, তো
পড়াশোনা তো অবশ্যই করতে হবে, পরীক্ষার্থী যারা তাদের তো সময় নষ্ট করার অবশ্যই টাইম নাই। তো তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করবা, এবং তোমাদের অন্য কোন কোন চ্যাপ্টারের উপরে আরো দুই একটা রিকমেন্ডেশন পাচ্ছি, 2-4 জনে বলতেছো, ওইগুলোর উপরে আমি স্টেপ বাই স্টেপ ক্লাস দিব। একদিনে তো সম্ভব হচ্ছে না, কিন্তু দিব ইনশাল্লাহ, যত দ্রুত সম্ভব দিব। তো সুস্থ থাকো এবং আমার জন্য অবশ্যই দোয়া রাখো। আল্লাহ হাফেজ।